দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকাল আলোচনার জন্য উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার, আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। আমরা একটু নির্বাচন নিয়ে আলোচনা করব, তার আগে একটু খাগড়াছড়ি প্রসঙ্গে যেতে চাই। শুরুতেই মনিয়াপা আপনার কাছে, যে খাগড়াছড়িতে যেই ঘটনাগুলো ঘটলো গত কয়েকদিন, সেটা আপনি দেখেছেন। আপনাদের দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে, এবং রুহুল কবির রিজভী বলেছেন পাহাড় অশান্ত করতে ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান নস্যাৎ করে দিতে হবে। এই ঘটনার সাথে আসলে কি নির্বাচনের কোনো সম্পর্ক রয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচকদের শুভেচ্ছা। দেখেন, এটা তো এই হঠাৎ করে একটা এই সময়টা গত বছর সেপ্টেম্বরে এই সময়ে এক ধরনের আমরা ঘটনা দেখলাম, ঠিক এক বছর পরে আবার এখন যে অবস্থাটা আমরা দেখলাম, একটা ধর্ষণ মামলাকে শুরু করে সেটাকে কিন্তু এইভাবে অশান্ত হওয়ার কথা না, এবং সেইখানে নিজের চেহারা গোপন করে যারা এই আন্দোলনে লিড দিল, সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে মনে হয় যে এখানে অবশ্যই ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা নর্মাল কোনো ষড়যন্ত্র না, যেটা রিজভী আহমেদ বলেছেন এবং আমাদের আরও একজন নেতা বলেছেন। তা এটা সাধারণ কোনো ষড়যন্ত্র না, এই ষড়যন্ত্রের মধ্যে গভীরতর অধ্যায় লুকিয়ে আছে। এবং এই ষড়যন্ত্রের মধ্যে অবশ্যই আপনার এখানে যেমন নির্বাচনের ব্যাপার আছে, তেমন তারা কিন্তু একটা কথা স্পষ্ট হয়েছে যে তারা ওই শ্রেণীটা তারা নিজেদের স্বাধীনতা চায়, কাদের সাথে থাকতে চায় এই জিনিসটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং এইখানে এই যে ক্লিয়ারের সাথে মেসেজগুলো কাদের লাভ হচ্ছে এটা করে, তাদের লাভের সঙ্গে আপনার হিসাব মিলাতে হবে, সামনে নির্বাচনের লাভ লস সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা গভীর ষড়যন্ত্রের অধ্যায়। এবং এইখানে আপনার সেনাবাহিনীর সৈনিকদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাদের উপর, এবং এটা অনেক দিন আর্মি আহত হয়েছে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সেনাবাহিনী আমাদের সারা বিশ্বে সুনামের অধিকারী, তাদেরকে তার নিজ দেশে অনেক দিন যাবতই তারা কিন্তু ওখানে সম্পূর্ণ ফ্রিডমটা ইউজ করতে পারে না, যেটা আমার সার্বভৌমত্ব, আমার সভরেন্টি নিয়ে যেখানে প্রশ্ন আসে, সেইখানে আমাদের সেনাবাহিনী কেন আপনার তার যেটা প্রয়োগ করতে পারবে না, তার শক্তিটা প্রয়োগ করতে পারবে না, এটা আমার বোধগম্য নয়। আমি এই জিনিসটাকে ক্লিয়ার আমরা জানতে চাই, এবং আমরা এই যে কোনো রকম ষড়যন্ত্রকে আমরা প্রাধান্য দিতে চাই না। এবং এর আগেও আপনি দেখেছেন যে কুকি চীনের যে বেশ কিছু পোশাক বানানো হয়েছে, হাজার হাজার, বেশ কিছু, একবার 30,000 আমরা শুনলাম, তারপরে আবার 15,000 শুনলাম। এই পোশাকগুলো বের হলো, তখনও কেন সরকারের টনক নড়ল না যে এই পোশাকগুলো আসলে কারা ইউজ করবে, কাদের জন্য বানানো হচ্ছিল। সেইখানে এখনও আমরা শুনি যে কোনো কোনো কাছের দেশ থেকে লোকজন আসছে এবং তারা এইখানে এখনও আছে। এই মানুষগুলোকে যদি আমরা ইন্ডিকেট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেটা আসলে সরকারের দায়িত্ব। কিন্তু আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো ওইখানে তো আসলে বিএনপি সংগঠন রয়েছে, ওইখানে বিএনপির অনেক নেতা রয়েছে যারা আগামী নির্বাচনে অংশ নিতে চায়। দলীয়ভাবে বিএনপি ষড়যন্ত্রগুলো নস্যাৎ করার জন্য কোনো পদক্ষেপ কি নিয়েছে? অনেক সময় নিয়েছে। যেমন ধরেন যে এই যে আগুন টাগুন জ্বলছিল, তখনও কিন্তু বিএনপি, এই যে গত 2 দিন আগে, 1 দিন আগে যে ঘটনাগুলো, তখনও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এগুলা মিট আপের চেষ্টা করেছে। এবং প্রত্যেকটা সময় বিএনপির ওখানে আমাদের সাবেক এমপি আছেন, আমাদের সাবেক ছাত্র নেতা উদুত ভূঁইয়ারা, ওনাদের নেতৃত্বে ওখানে কিন্তু বেশ শক্তিশালী, তারা কিন্তু অনেকবারই এই সংগঠন চেষ্টা করেছিল। কিন্তু যেটার সাথে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র জড়িত এবং দেশের কিছু মানুষের ষড়যন্ত্র এখানে জড়িত, সেইখানে এটা জাস্টিফাই করতে গেলে কিন্তু অনেকটুকু আপনার অনেকেরই সহযোগিতা প্রয়োজন। যে সহযোগিতাটা যেখানে সেনাবাহিনী সহযোগিতা পায় না, সেখানে সাধারণ কোনো দল সহযোগিতা পাবে, এটা আমি বিশ্বাস করেন। আমি একটু রাশেদ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রতিবেশী দেশ, উনি অবশ্যই সেটা ভারতকে ইন্ডিকেট করেছেন, এবং ফ্যাসিবাদের
বাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে এবং তিনি বলেছেন দেশে যাতে দুর্গাপূজা উৎসবমুখর না হয় সেজন্য খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হলো। আপনার কাছে প্রশ্ন হলো যে ভারতকে দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ফলে তো আমরা পরিষ্কার ইঙ্গিত পাচ্ছি যে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে প্রতিবেশী দেশকেই আসলে দায়ী করা হচ্ছে। সরকার এই মেসেজটা আসলে কি দিতে চায়? প্রতিবেশী দেশ কি তারা কোনো মেসেজ দিল না এই তথ্যটা জনগণের সামনে দিয়ে? সরকার আসলে কি বলতে চাইলো? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ এই যে 54 বছরের ইতিহাসে আমাদের যতটা এগিয়ে যাওয়া দরকার ছিল সেটা আমরা কেন পারিনি? এর কারণটা হলো যে আমাদের প্রত্যেকবার ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। এই যে বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগের যে রাজত্ব, এটা আসলে কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করলো? ভারত। আওয়ামী লীগের বা হাসিনার এই ক্ষমতা ছিল না যে তারা আসলে এদেশের গণতন্ত্রকে হত্যা করে তারা ক্ষমতায় থাকবে। এটা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে ভারত। এমনকি কখনো কখনো তারা সামনে এসেও বক্তব্য দিয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যে ভারতের যিনি হাই কমিশনার ছিলেন, বর্তমানে যিনি আছেন তার আগে, তিনি প্রকাশ্যে বলেছেন, দোরাইস্বামী তার নাম, বিক্রম দোরাইস্বামী, তিনি বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের থেকে আর কোনো বড় বন্ধু আমাদের নাই। এবং 14 সালের যখন একতরফা নির্বাচনটা দেখবেন যে জাতীয় পার্টি অনেকটা যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, সেই সময় কিন্তু ওই সুজাতারা বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেল। 18 সালের নির্বাচন, সেখানে ভারতের চক্রান্ত। 24 সালের যে নির্বাচন, সেখানে দেখবেন যে জিএম কাদের তার আগে ভারতে গেল এবং সে ভারত থেকে ফিরে এসে বলল যে কার সাথে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে, ভারতের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। অর্থাৎ এই দেশে সরকারি দল বলতে আওয়ামী লীগ ছিল, আর ওই গৃহপালিত দল বলতে জাতীয় পার্টি। এই দুইটা দলকেই পালন করেছে ভারত। অর্থাৎ এই দেশকে ধ্বংস করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রেখেছে ভারত। সুতরাং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন, আমার কাছে মনে হয় যে যথার্থই বলেছেন। এই যে পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি কিন্তু প্রায়ই লাগানোর চেষ্টা করে কে? সবসময় ভারত। এই যে যারা পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, এদেরকে টাকা দেওয়া, অস্ত্র দেওয়া, এই কাজগুলো ভারত করে। এবং ভারত চাই পাহাড়কে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে। এবং এইভাবে প্রথমত পাহাড়টা নিবে, এরপরে চট্টগ্রাম অঞ্চল নিবে, কক্সবাজার নিবে, সেন্ট মার্টিন নিবে। ভারতের এই ধরনের নানানমুখী প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এবং এই যে এই মুহূর্তে আমরা দেখলাম যে একজন কিশোরীকে ধর্ষণ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ। আসলে কি এই বিরোধটা পরিকল্পিত নাকি এমনিতেই বিরোধ লেগেছে? এখানে দেখেন যে আমরা জানি যে এস আলমের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশকে আনস্টেবল করার জন্য 250 কোটি টাকা, না 2,000 কোটি, 2,500 কোটি টাকা দেওয়া, 2,000 পাইপলাইন আছে, আরো 2,000 আছে। এটা তো আমরা গণমাধ্যমে এসেছে, কিন্তু এরকম গোপন অসংখ্য টাকা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু আওয়ামী লীগ ওইভাবে মাঠে নামেনি। এখন শুনছি যে যারা মাঠে নামছে এদেরকে পার হেড 5,000 করে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে পাহাড়ে যে দাঙ্গা শুরু হয়েছে বা জ্বালাও পোড়াও বা বিভিন্ন বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, এর পিছনে রয়েছে ভারত এবং আওয়ামী লীগের চক্রান্ত। মূলত ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচন হবে, দেখেন এখন তো মাত্র শুরু হয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, আমি শুনেছি যে আওয়ামী লীগ নাকি নানানভাবে তারা চোরাগুপ্তা হামলা শুরু করবে। এমনকি যারা নির্বাচনে এমপি ক্যান্ডিডেট হবে তাদেরকেও নাকি হত্যার প্ল্যান রয়েছে। মিনিমাম আপনার 50 জন ক্যান্ডিডেটকে আওয়ামী লীগ হত্যা করবে এবং সেক্ষেত্রে ভারত সহযোগিতা করবে। অর্থাৎ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখছেন যে অবাধ নির্বাচন, কোনো সোর্স না অফিসিয়াল কোনো সোর্স, আমি শুনছি যে এরকম প্ল্যান তারা করতেছে। ভাই এই সোর্স তো আসলে মানে এটা তো অনুমান করা যায় যে আওয়ামী লীগ কতটা বিধ্বংসী। যারা জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো মানুষকে হত্যা করলো, তারা তো 50 জন মানুষকে হত্যা করার প্ল্যান, এটা তো খুব ছোটখাটো প্ল্যান। মানে এরকম নানান ধরনের বড় বড় প্ল্যান তারা করতেছে। দেখেন এই যে আওয়ামী লীগ, তারা কিন্তু 75-এর পরে, মানে 75-এর সময় কিন্তু একবার আমরা দেখেছি যে 71-এর পরে তারা কিন্তু এদেশে একবার গণহত্যা চালিয়েছে। জাসদের 30,000 নেতাকর্মীকে এই 71 থেকে 75 পর্যন্ত হত্যা করেছে। তো এই গণ অভ্যুত্থানে প্রায় 2,000 মানুষকে হত্যা করেছে। এবং এই 16 বছরে আমার কাছে মনে হয় যে তারা প্রায় 20,000 মানুষকে গুম, খুন, ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যার রাজনীতি। সুতরাং ক্ষমতায় আসার জন্য এবং রাজনীতি ব্যাক করার জন্য তারা যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, সেইটা একটা শঙ্কার বিষয়। আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই যে সেটা হলো যে বর্তমান সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ অনেকেই ভারত বিদ্বেষে অনেক বক্তব্য দিচ্ছে।
এই বক্তব্যগুলারই কাউন্টার হিসেবে কি এই ঘটনা, না আওয়ামী লীগের ফেভারের জন্য ইন্ডিয়া এই জাতীয় ঘটনাগুলো ঘটাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে আমাদের যে এই মুহূর্তে যে পার্বত্য চট্টগ্রাম, রাখাইন একটা নতুন স্টেট হওয়ার যে দাবিদার, কিংবা এখানে যে ভূরাজনীতি যে গেমগুলো চলতেছে, সেগুলোর জন্য আমি মনে করি আগামীর রাজনীতিতে বাংলাদেশের যারাই নেতৃত্ব দিবে, যারাই বিরোধী দল হবে, যারা রাজনীতি করবে, তাদের অর্থনীতি, সংবিধান এর বাইরেও দুইটা জিনিস খুব বোঝা খুব জরুরি। একটি হচ্ছে আপনার বর্ডার কেন্দ্রিক রিজনাল জিও পলিটিক্স, আর একটা হচ্ছে মিলিটারি জিও পলিটিক্স। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের মধ্যে একটা মানে এটা আমরা সবসময় চটকদারিতার জন্য বলি, বা যে কোনো রাজনৈতিক ফায়দা লুটের জন্য জানি, যে কোনো কিছুর জন্য যে শুধু ভারতকে দায়ী করি। ভারত ডেফিনেটলি দায়ী, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে ভারতকে জড়ানোটাও একটা প্রবণতা দেখা গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরুন এই সময়ে যে আঞ্চলিক যে অস্থিরতা, খাগড়াছড়ির পাহাড় কেন্দ্রিক, সেখানে নিশ্চয়ই ভারতের ডিপ স্টেটের একটা মেইন স্ট্রিম একটা ভূমিকা রয়েছে, কিন্তু এখানে আমরা আরও অনেক কিছু এড়িয়ে যাচ্ছি। বিশেষ করে এটা কিন্তু খুব সিম্পল ইস্যু না। আমি একটু আপনার সময় নিয়ে একটু বলি। ধরুন আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে ইস্যুটা, সেটা কিন্তু একদিনের ইস্যু না, সেটা যদি স্বাধীনতার পরবর্তী সময় ইস্যু না। এটা ধরুন 1920 সাল থেকে 47 সাল পর্যন্ত একটা পিরিয়ড ছিল, 47-এর পর 71 পর্যন্ত একটা পিরিয়ড ছিল, 71 থেকে 73, 73 থেকে 75, 76 থেকে 79, 79-র পরে 97, 97 যে মোটামুটি স্টেবল হয় শান্তি চুক্তির মাধ্যমে। পরবর্তীতে যে শান্তি বাহিনী ছিল, সেটা কিন্তু যে জেএসএসে কনভার্ট হয়, এবং যেটা রাশেদ ভাই বলছিলেন যে ভারতের অস্ত্র সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে বা তারা এখানে অস্থিতিশীল করতে চায়। কিন্তু এখানে আমি একটু দ্বিমত করতে চাই ওনার সাথে। উনি যে বলছে যে ভারত এটা নিতে চায়, এটাকে আমি আসলে জিওপলিটিক্যালি অ্যাবসলিউট মনে করি না। কারণ হচ্ছে কি, ধরুন ভারতের ব্যাপারটা হচ্ছে কি, ভারতের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে ভারতের যেটা নর্থ ইস্টের, যেটাকে আমরা 7 সিস্টার বলে চিনি। তো ভারত তার ওটার সেফটির জন্য এখানে একটা আধিপত্যবাদ বজায় রাখতে চায়, কিন্তু এখানে যে অন্য একটা মাস্টার জিও পলিটিক্স চলতেছে, সেটাকে আমরা ইগনোর করে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, ডক্টর ইউনূসের যে গত 1 বছরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সফর ছিল, ইস্ট তিমুরের প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে 4 দিনের একটা সফর করেছিলেন। তো আমরা অনেক ধরনের চটুকার কথাবার্তা শুনি, সেখানে হচ্ছে কি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র কেন্দ্রিক করতে চায়, এবং সেখানে একটা জুমল্যান্ড বা নাগাল্যান্ড তার অনেকদিন থেকে ঘোষণা দিয়ে আসতেছিল। আর এই মুহূর্তে আপনি যদি দেখেন, আমাদের ইলেকশন কেন্দ্রিক যে ইলেকশনের আপনি বটম লাইন টানলেন, ইলেকশনের সাথে এটা সম্পর্ক কিনা আপনি দেখেন, ইলেকশনের ক্ষেত্রে সম্পর্ক ডেফিনেটলি সম্পর্কিত। কারণ হচ্ছে কি, এই মুহূর্তে আমরা জানি আর 4.5 মাস পরে ইলেকশন হবে, ফেব্রুয়ারিতে, রোজার আগে, এবং 2 মাস পরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কি হবে না, ইয়েস অর নো কোশ্চেন, সেই কোশ্চেনের জন্য যদি একটি রিস্ক ফ্যাক্টর হয়, সেটি হচ্ছে কি বর্ডার কেন্দ্রিক রাজনীতি এবং পাহাড় কেন্দ্রিক রাজনীতি। আপনাকে আরেকটু আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, আপনি নিশ্চয়ই খেয়াল থাকবে হিউম্যান করিডোরের নামে যে আপনার যে জাতিসংঘ কর্তৃক যে করিডোর চেয়েছিল, তারপরে কিন্তু 3 থেকে 4 মাস সে বিষয়ে সাইলেন্ট ছিল। এখন এই সাইলেন্ট যদি আপনাকে আমি প্রশ্ন করি, কেন সাইলেন্ট ছিল? সাইলেন্ট ছিল মূলত কারণে সাইলেন্ট ছিল, কারণ হচ্ছে কি তখনকার ওয়েদারটা ফেভারেবল ছিল না, কারণ অলরেডি একটা দুর্গম এরিয়া। এখন সেপ্টেম্বর মাসের পরে যখন বৃষ্টিপাত কমে গেল, তখন এখানে নতুন গেম চলতেছিল। আর এর আগে আরেকটা বিষয় যোগ করতে চাই, এর আগে ধরুন রিসেন্ট টাইমে যদি আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করে থাকি, সেখানে হচ্ছে কি আরাকান আর্মি জান্তার যে ফাইটের বাইরেও, আপনি বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেখানে হচ্ছে কি 80,000 সশস্ত্র রোহিঙ্গাকে ট্রেনিং করা হচ্ছে বাংলাদেশের বর্ডারে। আমার প্রশ্ন হচ্ছে, তাদেরকে তাহলে অস্ত্রগুলো কোথায় আসছে? তাদেরকে কারা ট্রেনিং করতেছে? তারপরে সেখানে 3টি অর্গানাইজেশন, আরসা, আরএসও, এমআইজি, 3টি অর্গানাইজেশন মিলে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করতেছে। সুতরাং এখানে যে একটা নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, সেটা আমাদের কোনো পলিটিক্যাল দল, বাংলাদেশের মধ্যে ট্রেনিং করাচ্ছে, বাংলাদেশের বর্ডার এরিয়াতে। তো এখন হচ্ছে কি, ধরুন এই বাস্তবতাকে আপনি পলিটিক্যাল পার্টিগুলো ইগনোর করতে পারে না। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরুন আমাদের রাজনৈতিক সামনে যদি ইলেকশন ইগনোর করতে পারে না আপনি বলছেন, আমি যদি একটু আলাউদ্দিন আপনার কাছে জিজ্ঞেস করি, রাকিব যেটা বলছিল যে এই ভূ রাজনীতিটা আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই, আপনারা কি এটা আমলে নিচ্ছেন? আপনারা নতুন একটি দল, আপনারা কি এই বিষয়গুলো অ্যানালাইসিস করছেন? ধন্যবাদ, আমার সহ-আলোচকদের শুভেচ্ছা। আমরা অবশ্যই এই বিষয়গুলো আমলে নিচ্ছি শুরু থেকেই, কারণ জুলাই গণ অভ্যুত্থান যেটা সংঘটিত হলো, এটা কেবলমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছিল না। আমরা দেখেছি যে জুলাইয়ের পূর্বে যে অবস্থা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, তো সার্বভৌমত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এবং ইভেন জুলাইয়ের যেই আপনার এই সরকারের লাগাম ছাড়া যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পিছনেও অনেকে দায়ী করে যে তার পিছনে বৃহৎ শক্তির মদত ছিল বলে সেই হত্যাকাণ্ড তারা করতে সাহস পেয়েছিল। এটা হলো আমাদের একেবারেই মানে যদি শুরুর দিকটা বলি যে আমরা ফেসিবাদের পতনের পর আমরা কিভাবে বাংলাদেশকে রিবিল্ড করব, এটার পিছনে আমাদের
প্রথমে যে জায়গাটা হাত দিতে হবে সেটা হলো যে আমরা যে পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের ভিতরে এবং বাহিরে একটা নাজুক অবস্থা সৃষ্টি করেছিলাম, সেই পররাষ্ট্রনীতির ধারা আমরা অব্যাহত রাখবো কিনা। এবং জনগণ কিন্তু 5 আগস্টে রাস্তায় এসে দাবি অথবা রায় দিয়ে গিয়েছে যে বাংলাদেশ আসলে কারোর আপনার তাবেদারি করবে না, এটা হোক দেশীয় স্বৈরাচার অথবা আঞ্চলিক কোনো সকল্ড পরাশক্তির। তো সেই প্রেক্ষিতে আমরা জাতীয় নাগরিক পার্টি যে বিষয়গুলো সবসময় সতর্কভাবে দেখছি, যেমন আপনি একটা বিষয় দেখবেন যে এখন আদিবাসী যে শব্দটা, এটা বুঝে না বুঝে মিডিয়া বিভিন্ন জায়গায় একটা সময় তারা মানে কোট করতো যে আদিবাসী, মানে যারা আসলে পাহাড়ি আছেন তারা দাবি করছেন আদিবাসী, সেই অর্থে তাদের দাবির প্রতি রেসপেক্ট জানিয়ে কোট করতো। ইদানিং দেখবেন আসলে কোনো কোটেশন নেই, এটা আসলে প্রচলিত হয়ে গিয়েছে। কিন্তু একই সাথে আমরা যদি দেখি যে আপনার জাতিসংঘের যেই আপনার আদিবাসী নিয়ে যেই আপনার ডেফিনেশন, পাশাপাশি দক্ষিণ এশিয়ায় যদি আপনি ভারতের দিকে তাকান, ভারতের আপনার একটা মন্ত্রণালয় আছে যে আপনার ট্রাইবাল অ্যাফেয়ার্স, মানে তারা আসলে ইন্ডিজেনাস না, তারা মূলত তাদের দেশের মধ্যকার যে জাতিগোষ্ঠীগুলো বাংলাদেশের অভ্যন্তরে আছে তাদেরকে ইন্ডিয়া তার সাংবিধানিকভাবে ব্যাখ্যা করছে ন্যাশনাল ট্রাইব হিসেবে। তো সেই জায়গায় আমরা বাংলাদেশে আমাদের সাংবিধানিক একটা ডেফিনেশন আছে, বাট আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছি এবং আমরা যেটা বলছি যে এখানে আসলে সেটা তো আমাদের সমস্যা হয়তো আমরা কোনোভাবে মেটাবো, কিন্তু সীমান্ত এলাকায় যে সমস্যা, আরাকানে যে সমস্যা, বার্মা অ্যাক্টের কথা আমরা শুনি, 7 সিস্টার্সে এক ধরনের অস্থিরতা আছে, এই যে আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থানের কারণেই তো আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি। এই বিষয়টা কি আপনারা আমলে নেন কিনা, যে আমরা যে অবস্থানগত আমাদের ভিতরে যেই চ্যালেঞ্জগুলো তৈরি হলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার সক্ষমতা আসলে আমাদের রয়েছে কিনা? হ্যাঁ, আমি যেই পয়েন্টটাতে ছিলাম, তো মূলত আসলে আমরা কিভাবে ডিফাইন করছি এটার সাথে যুক্ত আছে আসলে তাদের অধিকারকে আমরা কিভাবে অ্যাড্রেস করছি। দ্বিতীয়ত হলো আমরা যেই এই ভূ রাজনৈতিক একটা আপনার প্লেগ্রাউন্ডে উপনীত হয়েছি বাংলাদেশ, এই প্লেগ্রাউন্ড কিন্তু আমরা দেখেছি যে এটা এখন বললে অত্যুক্তি হবে, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বৈশ্বিক যে পরাশক্তিগুলো ব্যালেন্স করে আসছিল এবং সবাই তখন খুব প্রশংসা করছিল যে উনি যেভাবে পারেন অন্য কারো পক্ষে এভাবে ব্যালেন্স করা সম্ভব নয়। এখন এইভাবে ব্যালেন্স করার মাধ্যমে যেটা হয়েছে যে বাংলাদেশ আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে রাশিয়ার মেগা প্রজেক্ট যেভাবে আছে, চায়নারও আছে, ইউএসএরও আছে, এমনকি ইন্ডিয়ারও আছে। তো এই যে একটা আপনার মানে এটা প্যারাসাইটের মতো আমার ভূখণ্ডের ভিতরে আমি সব পরাশক্তিকে অ্যাকোমোডেট করলাম। তো অ্যাকোমোডেট করে আসলে তাদের সাথে আমি কিভাবে নেগোশিয়েট করব, সেই ধরনের কোনো স্ট্রাকচারাল পলিসি কিন্তু আমরা রেখে যাই নাই এবং এটার কোনো প্রিপারেশনও নেই নাই। সেই ক্ষেত্রে আমরা যেই ইভেন 24 দফা দিয়েছি, সেক্ষেত্রে আমরা স্বাধীন পররাষ্ট্রনীতির সাথে আমরা কিভাবে বহিঃশক্তির আক্রমণ ঠেকাবো, সেটার সাথে কিভাবে গণপ্রতিরক্ষার মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণকে প্রস্তুত করে তুলব, যেই যুবক কাঁচি হাতে বিজিবির পাশে বসে বাংলাদেশের সীমান্তের সুরক্ষা দেয়, সেই যুবককে কিভাবে আসলে গণপ্রতিরক্ষার মাধ্যমে বাংলাদেশের বহিঃশক্তির আক্রমণ থেকে কিংবা এই যে বর্ডার কেন্দ্রিক যে আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা যায়, সেটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করেছি। ভবিষ্যতে আমাদের কাজের মাধ্যমে আরও স্পষ্ট হবে। বাট আমরা বাংলাদেশের যেই মানে ভূ রাজনৈতিক যে অবস্থান, এই অবস্থানটা শুধুমাত্র ভূ রাজনীতিতে দেখছি না, আমরা এটাকে অর্থনীতিতে দেখছি, এটাকে প্রতিরক্ষা দিয়ে দেখছি এবং একই সাথে আমরা বাংলাদেশকে এই অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কল্পনা করছি। মনিয়াপা, আমরা যখন আলোচনা করছিলাম তখনই একটা খবর আসলে আমি মাত্রই পেলাম যে চিফ অ্যাডভাইজার নিউ ইয়র্কে মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা একটা প্রেস রিলিজ পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী নির্বাচন নিয়ে বেশ কিছু উদ্বেগের কথা জানিয়েছেন, যে কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধা সৃষ্টির চেষ্টা করছে, কিছু শক্তি নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা জানি না কে কার জন্য কাজ করছে, প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী বাংলাদেশের ইনসাইড এবং আউটসাইড উভয় জায়গায় রয়েছে। তারা ভালোভাবেই প্রস্তুত, এটাই বিপজ্জনক অংশ। আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ।
নির্বাচনের ব্যাপারে সরকার যখন বদ্ধপরিকর, বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে, পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচনকে ঠেকাতে পারবে না, তখন আমরা যখন শুনি যে একটা অংশ নির্বাচন ব্যাহত করতে বদ্ধপরিকর, সরকারে কি সেই সক্ষমতাটা রয়েছে যে এই সকল ষড়যন্ত্র মানে মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে? দেখেন, সরকারের সক্ষমতা অবশ্যই থাকার কথা। আমার দেশের সার্বভৌমত্ব যেহেতু আছে এখনো, সরকার সার্বভৌমত্বের মাধ্যমেই তো সর্বোচ্চ চেষ্টা করবে। এবং এই সরকার যতবার সবগুলো দলকে ডেকেছে ততবার জাতীয় স্বার্থে সবগুলো দল এক হয়েছে। এই জায়গায় কিন্তু কোনো পার্থক্য নাই কোনো দলের। তো তাহলে সরকার কেন আগে এত ভয়ের জিনিসগুলো ছড়াচ্ছে? রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, রাষ্ট্রের যখন শপথ নেওয়া হয় তখন বলা হয় যে বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করব না, এবং আমি সব কথাই জনগণকে, যে কথাটা জনগণ শুনলে ভীত সন্ত্রস্ত হবে সেই কথাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ঠিক না। তাহলে সরকার যদি এইটা জনগণের দোরগোড়ায় তো পৌঁছে দেওয়া, যেটা আমি যদি আরেকটু এগিয়ে বলি, আজ থেকে 2 দিন আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে দেশে গুপ্ত স্বৈরাচারের একটা শুরু হয়েছে, আবির্ভাব হয়েছে। তো কথা কিন্তু ঘুরে ঘুরে সব কথাগুলো কিন্তু এক। উনি প্রথমে যে কথাটা বলছেন এখন কিন্তু আমরা সেটাই দেখছি। তো উনি চিফ অ্যাডভাইজার যখন এই পর্যন্ত জানেন, তাহলে চিফ অ্যাডভাইজার অবশ্যই সবগুলো দল নিয়ে বসে কথা বলাটা চিফ অ্যাডভাইজারের অবশ্যই দরকার। উনি যদি সত্যিকার অর্থেই নির্বাচনটা সঠিক সময়ে চান, তাহলে আমি মনে করব যে উনি এই জিনিসটা, ওনার ভাগ্যক্রমে ওনার বাড়িও কিন্তু ওইখানে, এবং একই জায়গায় দেখেন, এটাই কিন্তু প্রথম না যেটা আমাদের ছোট ভাই বলল যে এই যে হিউম্যান করিডোর, এটা তো প্রায় নেওয়াই হয়ে গিয়েছিল। কারণ প্রায় এক মাস আগে যেটা বলছিল পররাষ্ট্র উপদেষ্টা, 1 মাস পরে সেটা নিরাপত্তা উপদেষ্টা কি বলছে যে হয় নাই নেওয়া। তো এই যে সমস্যাগুলো প্রস্তাবে আসে নাই, কিন্তু উপদেষ্টা, আপনার পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু 1 মাস আগে বলে ফেলেছে যে এটা দিয়ে দেওয়াই হয়ে গেছে প্রায়। তারপরে যখন চিফ অ্যাডভাইজার বললেন যে কি নিয়ে, আপনার পোর্ট নিয়ে, আপনার সি পোর্ট নিয়ে যখন উনি কথা বললেন যে পৃথিবীর অনেক দেশ এটা দিয়ে দেয়, কেন দিয়ে দেওয়া হবে না, আমি বুঝাবো, প্রত্যেকটা মানুষকে আমি বুঝাবো। তো ওনার এত ইন্টারেস্ট, তো ওনাকেও তো আমরা এটার বাইরে ফেলতে পারি না, কারণ এলাকা ওনার, আমাদের দেশ, কিন্তু উনি ওই এলাকার সন্তান। এটা সৌভাগ্যক্রমে হোক বা দুর্ভাগ্যক্রমে হোক, উনি তো এই জিনিসটা নিয়ে আরও, এটা তো নতুন কিছু না, গত সেপ্টেম্বরেও কিন্তু এরকমই অবস্থা ছিল বা এর চেয়েও খারাপ অবস্থা ছিল। আর সেনাবাহিনী কেন ওখানে থাকতে পারবে না? সেনাবাহিনী ওটা দুর্গম এরিয়া, সেনাবাহিনী তো রাষ্ট্রের প্রয়োজনে ওখানে থাকবে, ওটা আপনার বর্ডার এরিয়া, দুইটা দেশের বর্ডার, সেখানে তো সেনাবাহিনী তার প্রয়োজনে, দেশের প্রয়োজনে। সেনাবাহিনী কিসের জন্য? দেশের তরে তারা প্রত্যেকটা ব্যাপারে। তো ওইখানে রাষ্ট্রের 3টা, বাংলাদেশের কিন্তু 3 পাশে একটা দেশ, ওইখানেই একটা, যে ওই দ্বীপটাতে ওইখানে 2টা দেশের সংমিশ্রণ। তাহলে ওই জায়গাটা এত সেন্সিটিভ জায়গা, এবং এখনও সন্দেহ করা হচ্ছে যে অন্য দেশের মানুষ ওখানে এসে আশ্রয় নিয়েছে নেপথ্যে। এবং আমরা যখন দেখলাম যে মুখে তারা বিভিন্ন মুখকে লুকিয়ে মাস্ক পরে ওনারা যে এইসবের মধ্যে গেল, তো তারপরে আমাদের সরকার, আমাদের গোয়েন্দা সংস্থা, তারা কি করছে? তারা কেন এটা সুরাহা করতে পারছে না? তারা কেন এটা বলতে পারছে না যে সেনাবাহিনী, অবশ্যই সেনাবাহিনী ওইখানে থাকবে, তাদের ঘাঁটি থাকবে। এর আগে সেনাবাহিনীর ঘাঁটি পুড়ে দেওয়া হয়েছে, এবং সেই 2 দিন আগেও আমরা যে ওইখানে যে আগুন দেখলাম, সমস্ত সন্ত্রাসী ওইখানে বিদ্যমান। তাহলে সরকার কেন এখনো চুপ করে বসে আছে? আবার সরকার এই কথা বলছে এটা নির্বাচনকে অনিশ্চিত করতে পারে বহু বছরের জন্য, আবার কোনো দিনই যেন না হতে পারে, এরকম ব্যবস্থাও করা হচ্ছে। তো এই দেশে নির্বাচন না হতে চাওয়ার মানুষগুলো কারা? সেটাই তো আসলে আমি জানতে চাই, যে তাদেরকে আলাদা করলেই তো বের হয়ে যায় কাদের স্বার্থ আছে। কিন্তু এখানে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন কিছু আন্তর্জাতিক মহল, আমি একটু রাশেদ আপনার কাছে জানতে চাই যে কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টির চেষ্টা করছে। আন্তর্জাতিক মহল বলতে বা বাধা দিতে পারে, আমরা কমনলি ইন্ডিয়ার কথাই আপনারা বলে থাকেন, তারপরেও কিছু আন্তর্জাতিক মহল মানে এর সাথে আরো অনেকেই জড়িত, এটা তো একটা আশঙ্কার বিষয়। দেখেন, সরকারের কাছে যেহেতু তথ্য রয়েছে, তারা যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, তাদের উচিত হবে এই তথ্য জনগণের সামনে হাজির করা। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা ভারতের চক্রান্তের কথা বলছে, প্রধান উপদেষ্টা তিনিও জাতিসংঘে গিয়ে ভারতের কথা একাধিকবার বলেছে, সরকারের অন্যান্য উপদেষ্টারা একই কথা বলে। তো ভালো, আমরাও তো সবসময় স্লোগান দিয়েছি হাসিনার বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা তো জানি যে বাংলাদেশকে নিয়ে
সবথেকে বেশি ষড়যন্ত্র করে ভারত। শুধুমাত্র ভারতই যে ষড়যন্ত্র করে না, আরও অন্য দেশ আছে। আমরা যখন বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটির সাথে বৈঠক করেছি, দেখেন আমাদেরকে যেটি বলা হয়েছে যে আপনারা কেন আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দিবেন না, কেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন না, কেন 14 দলকে দিবেন না। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, দেখেন এই চাওয়াটা মূলত আমাদের না, এটা এদেশের জনগণের চাওয়া। এদেশের জনগণ রাজপথে নেমে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। সুতরাং বিচারের আগে নির্বাচনে অংশ এদেশের জনগণ তাদেরকে দিবে না, সুযোগ কোনোভাবে দিবে না। এবং এটা বাস্তব। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, বিশেষ করে যারা শহীদ পরিবার, জিজ্ঞেস করবেন, তারা আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি, তারা নির্বাচনে অংশ নিক, এটা চায় না। বাংলাদেশে এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটাকে কেন্দ্র করে একটা গ্রুপ, শুধুমাত্র ভারত না, আরও কয়েকটি দেশ, তারা এই মুহূর্তে চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, জাতীয় পার্টি অংশ নিক। এই চাওয়া অনেকের আছে এবং আমাদেরকেও বলা হয়েছে। যে অনেক দেশ কারা? আমি নাম তো আসলে সব দেশের বলা যায় না, আমি জাস্ট আপনাকে বললাম যে ভারত একটা দেশ এবং আরও দেশ আছে। আপনি বোঝার চেষ্টা করেন, সব তো খোলামেলা, আমি তো পলিটিক্স করি, আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি সব কথা খোলামেলা বলবো না, আপনাকে বুঝতে হবে। জনগণ বোঝে, জনগণ বোঝে যে আমি কি বুঝাচ্ছি। আমরা বুঝতেছি, আন্তর্জাতিক কমিউনিটি আপনিও বুঝতেছেন, সবাই বুঝতেছে। আমি বুঝতে চাই, আপনি তো বিশ্লেষক, আপনি এটা বিশ্লেষণ করে দিয়েন, ঠিক আছে? আমাকে অনেক কথা অনেক সময় মানে দেখেন আকার ইঙ্গিত অনেক কথা বলতে হয়। আর ভারত যেহেতু সবথেকে বড় ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র আমি মনে করি সরকার উচিত হবে খোলাসা করে। আগামী নির্বাচনটা আসলে কে চায় না? অনেকে ভারত দেখবেন সবসময় বলে যে আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচনে হোক, এবং সেই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। মানে কি? মানে আওয়ামী লীগকে নিয়ে, আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যাতে নির্বাচনটা বানচাল হয়, এটা কে চাই? এটা ভারত চাই। এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সমস্ত আয়োজন সরকার করছে, নির্বাচন কমিশন করছে, আমরা দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। কিরে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, এই নির্বাচন আমরা হতে দিব না। এসালমকে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমার যত টাকা দেশের বাইরে আছে, সিঙ্গাপুরে, কানাডায়, এখন সব বাংলাদেশে ঢালো। তোমার না, আমার ভাগের যত টাকা, আমার ভাগের যত টাকা। আচ্ছা, কমিশন যাই হোক না কেন, মানে এসালম তো রেহেনার ভ্যানিটি ব্যাগ ছিল, আমরা শুনতাম, শেখ রেহেনার ভ্যানিটি ব্যাগ। তো ওই ভ্যানিটি ব্যাগের টাকা এখন যেখানে যেখানে আছে, এখন বলছে বাংলাদেশে পাঠাও, মাঠে নামাও। এই যে পাহাড়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকে আমি মনে করছি যে একটা পরিকল্পনার অংশ। শুরু যেখান থেকে প্লাস এখনো পর্যন্ত চলছে, এটা ষড়যন্ত্রের অংশ। এবং আমি রাকিব ভাই যেটি বললেন, দেখেন আমি বললাম যে পাহাড়কে দখল করতে চায় ভারত, তিনি ডিনাই করলেন, বাট আমি আপনাকে বলি। আচ্ছা বলেন। আচ্ছা, তো আপনি আরো বলেছেন যে আসলে যে শুধুমাত্র সব ঘটনায় ভারতকে জড়ানোর প্রবণতা, এটা উনি বলেছেন। এবং উনি ওইভাবেই বললেন যে 7 সিস্টারকে রক্ষা করার জন্য মূলত ভারত এই পাহাড়ে আধিপত্য বজায় রাখতে চায়। আধিপত্য বজায় রাখার দখল করা তো আলাদা না, একই তো কথা। বাংলাদেশ ভারতের করদ রাজ্য হয়নি, কিন্তু ভারতের হইতে আর কি বাকি ছিল? হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। এই হাসিনাকে চীন আশ্রয় দিয়েছে, আমেরিকা দিয়েছে, ভারত দিয়েছে। কেন? কারণ অঙ্গরাজ্য না হয়েও যা যা দিয়েছে ভারতের অন্যান্য অঙ্গরাজ্য ভারতের মানে দিল্লিকে এত কিছু দেয় না, মোদিকে এত কিছু দেয় না। আমি শেষ করি, দেখেন এই যে আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, দেখেন সেনাবাহিনী যাতে পাহাড়ে না থাকে এই জন্য নানান ধরনের চক্রান্ত কিন্তু চলে। বিভিন্ন মানবাধিকার কর্মীরা, বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দল, তারাও বলে যে সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনী পাহাড়ে মানে অন্যায় করছে, অপরাধ করছে, নানান ধরনের তারা কিন্তু করেছিলেন। সেখানেও তো বলা ছিল যে ধীরে ধীরে সেনা ক্যাম্প প্রত্যাহার করবেন। না, এই মুহূর্তে আমি মনে করি যে কোনোভাবেই সেনাবাহিনীকে পাহাড় থেকে সরানো যাবে না। সেনাবাহিনীকে আপনি যেদিন পাহাড় থেকে সরাবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তারপরের দিন পাহাড়কে তারা স্বাধীন করবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে। এবং সবার আগে স্বীকৃতি দেবে ভারত। ভারতকে আপনি বন্ধু মনে করেন না, ভারত আপনার সবথেকে বড় শত্রু। কিন্তু সেই বিষয়গুলো সেনাবাহিনী অবশ্যই সেখানে কাজ করছে, রাজনৈতিক শক্তিগুলোকে সেখানে কাজ করছে। আমরা যদি ধরি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, আলাউদ্দিন আপনি একটু শুনুন, আমি দেখেন আমরা সবসময় বলছি এই যে সেনাবাহিনীর যারা সেখানে রয়েছে, সেনাবাহিনীকে দেখলেই কিন্তু একটা গোষ্ঠী রয়েছে, আমি সবাইকে বলছি না, তারা কিন্তু বলে যে এরা জলপাই সন্ত্রাস, এবং এই জলপাই সন্ত্রাসীদেরকে পাহাড় থেকে হটাও। সেনাবাহিনী যেখানে তাদের উপর চোরাগপ্তা হামলা, এই যে এই ঘটনায় কিন্তু সেনাবাহিনীর 11 জন সদস্য তারা কিন্তু রক্তাক্ত হয়েছে, 13 জন রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পুলিশ আহত হয়েছে। কারা করতেছে এগুলো? এগুলো কারা করতেছে? এবং এই যে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী কারা পালন করে? ভারত করে পালন। ভারত টাকা দেয়, ভারতের অস্ত্র দেয়, এইভাবে পালন করতেছে। তো
তো আমাদের সেনাবাহিনীকে যদি আপনি সরিয়ে নেন, দেখবেন আগামীকাল তারা বিজয় উল্লাস করবে। সুতরাং কোনোভাবেই সেনাবাহিনীকে সরানো যাবে না। সেই সময়কার বাস্তবতা হয়তো মনে করা হয়েছিল যে হয়তো এখানে শান্তি ফিরে আসবে, কিন্তু এখানে তো শান্তি ফিরে আসেনি। এই পাহাড়কে দখল করার জন্য ভারত একের পর এক চক্রান্ত করছে। রাকিব ভাই হয়তো তার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই পাহাড়কে নিয়ে অনেক ধরনের রাজনীতি চলছে। তিনি আমার মনে হয় যে তিনি যেটি বললেন মানবিক করিডোরের কথা, সেন্ট মার্টিনের কথা, বা আপাও বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, কিন্তু আমার কাছে দেখেন, আমার কাছে মনে হয় এদেশকে আমেরিকা বা পশ্চিমা অন্যান্য দেশ দখল করবে সেই সুযোগ নাই এবং সেটার প্রয়োজন নাই। কিন্তু ভারতের বাংলাদেশ নিয়ে খেলার অনেক প্রয়োজন আছে, কারণ পাকিস্তান বলেন, চীন বলেন, নানান কারণে কিন্তু বাংলাদেশকে দখল করার একটি প্ল্যান কিন্তু ভারতের বিভিন্ন বিজেপির নেতারা দেখেন বক্তব্য দেয় না যে এই অঞ্চল তো খুলনা অঞ্চল আমাদের ছিল, এই অঞ্চল দখল করতে হবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা কখনো এই কথা বলেছে? বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় বলে আমরা ভারতের সাথে ন্যায্য এবং বন্ধুত্বের সম্পর্ক চাই। আর ভারত এর বিনিময়ে কি করে? তারা বর্ডারে ক্লিঙ্ক করে, তারা রাজনৈতিক হস্তক্ষেপ করে, তারা সেনা প্রধান কে হবে, পুলিশ প্রধান কে হবে, সচিব কে হবে, এগুলো সবসময় তারা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখনকার এই বিপ্লবী জনতা, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা কোনোভাবেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দিবে না এবং এই দেশ হবে একটি স্বাধীন রাষ্ট্র। এই দেশে ভারত আর কখনোই আমি মনে করি হস্তক্ষেপ করতে পারবে না, করতে পারবে না। আমি একটু রাকিব আপনার কাছে জিজ্ঞেস করি যে এই যে প্রধান উপদেষ্টা বললেন যে কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টির চেষ্টা করছে এবং বদ্ধপরিকর তারা, এই ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে? সেই সক্ষমতাটা কি সরকারের রয়েছে? আর যদি নির্বাচন না দিতে পারে তাহলে পরিস্থিতির আসলে কোন দিকে যাবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, রাশেদ ভাই একটা কথা বলেছেন যে উনি রাজনীতিবিদ হয়ে উনি সব কথা খোলামেলা বলতে পারবেন, আকার ইঙ্গিতে বলতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ আসলে রাজনীতিবিদদের কাছ থেকে অন্তত এই স্বচ্ছতা আশা করে যে তারা যা বলবে জনগণের জন্য ওপেনলি বলবে, তারা কোনো রাগ ডাক রেখে কিছু বলবে না, আকার ইঙ্গিতে কিছু বলবে না। ঠিক আছে, ওকে ফাইন। এবার আপনার প্রসঙ্গে আমি আসি, সেটা হচ্ছে কি আপনি যে প্রধান উপদেষ্টার কথাটা বললেন, সমস্যা হয়েছে কি জানেন, আমাদের যারা এই বিষয়গুলো ডিল করে তারা আসলে এটার মানে জিওপলিটিক্যাল বাস্তবতাটা বুঝতে চায় না। আমি একটু আগে থেকে শুরু করি। ধরুন প্রীতি কুমার চাকমা আগরতলা থেকে তিনি একটা বই লিখেছিলেন, তিনি সেখানে পুরো সরজমিনে পুরোটাই খুব বিশ্লেষণ করেছেন। ৭৬ সাল থেকে ৭৯ সাল পর্যন্ত কী হয়েছিল, ৯৭ যে বাস্তবতা কী ছিল। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরুন এখানে যে আমরা যে এসএস ওই যেটা শান্তিবাহিনী ছিল তার যখন ভূমির সার্বভৌমত্বের বিনিময়ে তাকে বলা হচ্ছিল তুমি কোনো অস্ত্র ইউজ করতে পারবে না। আর সার্বভৌমত্বের জায়গাটা, ভূমির যে ইস্যুটা এখানে উঠা হয়, সেখানে দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলা সাইকোলজিক্যাল গেমও চলে। আপনি যদি লক্ষ্য করে থাকেন সেখানে আপনার যে এখানকার যে ভূমিগুলা কিন্তু লিজ সিস্টেমে, তাই না? আবার তারা কিন্তু সমতলে ভূমি কিনতে পারে না, আমরা চাইলে কিন্তু সেখানে করতে পারি না। এখানে যে আমাদেরকে জলপাই গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী বলা হয়, বাঙালিদেরকে স্যাটেলার বাঙালি বলা হয়, এটা করে কারা? কারণ হচ্ছে ধরুন ওখানে অনেক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল। আপনি যদি লক্ষ্য করে থাকেন 1971 সালের পরবর্তী মুজিব যখন শান্তিবাহিনী গঠন করেছিল, তার ট্রেনিং প্রাপ্ত হওয়ার সময় মুজিব তাকে সেখানে ডিপ্লয় করা হয়নি। 75 15 আগস্টের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিলেন, তখন তিনি উপলব্ধি করলেন এটাকে আমার স্থিতিশীল করতে হবে। তারপরে যখন তিনি সেনাবাহিনী ওখানে ফোর্স নিয়োগ করলেন প্রথমবার, তখন সেখানে সেনাবাহিনী ফোর্স নিয়োগ হয়। নিয়োগ হওয়ার পরে তখন এই যে আমি শুধুমাত্র পাহাড়ের ইস্যুটা নিয়ে না, মানে আন্তর্জাতিক মহলে শুধু পাহাড় নিয়ে কেন্দ্র করে না, আরো অনেক ষড়যন্ত্র হতে হচ্ছে। আমি ওভারঅল সবকিছু আমি একটু 30 সেকেন্ড আমাকে সময় দেন, তাহলে এটা জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। তারপরে দেখুন আপনার সেখানে তখন যখন সেনাবাহিনীকে তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছে তুমি তাদেরকে অসহযোগিত করবে, তাদের কাছে কিছু বিক্রি করবে না। তারপরে তিনি অক্সিলারি ফোর্স নিয়োগ করা হয়েছিল তখন, তাই না? তার পরবর্তী যখন এই একটা দফার মধ্যে অনেক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যখন গেল, বাঙালিদেরকে হত্যা করার মধ্য দিয়ে, তারপরে 1997 সালে তখন এই শম্ভু লারমা তিনি তখন এই দাবি করেন যে আমাকে জামিন দাও, আমি আমার কমিউনিটিকে বুঝাবো এবং আমার ওয়াইফকে স্কুলে চাকরি দাও। তখন এই বিনিময়ে কিন্তু সে এটাকে সেটেলমেন্ট হয়, যদিও সেটা জিওর মধ্যে দেখে যেতে পারেনি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি আন্তর্জাতিক এখানে যে জিও পলিটিক্যাল গেমগুলো চলতেছে, যে আমাদের করিডোর। এখন আমি আপনাকে প্রশ্ন করি, করিডোর যে সরকারের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি করিডোর কিন্তু ওপেন আছে। আনঅফিসিয়ালি করিডোর ছোট বড় আকার ওপেন রয়েছে। আরেকটা জিনিস আমি লাস্ট টাইমে শেষ করতে পারি না, সেটা হচ্ছে কি গত 1 মাসের মধ্যে অনেকগুলো ট্রলারের ঘটনা ঘটেছে, যেখানে হচ্ছে কি বাংলাদেশের ট্রলারদেরকে আরাকান আর্মি সেখানে ধরেছে জলদস্যু আকার হিসেবে, এবং সেগুলোতে সবগুলোতে অস্ত্র ছিল। এখন এই যে একটা জিও পলিটিক্যাল গেম, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এবার আছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়। সেখানে হচ্ছে কি ধরুন আমাদের সরকার এটা নিজে নিজে ডিল করতে চাচ্ছে, এটা হচ্ছে মূল সমস্যা।
ধরুন 53 বছরে আমাদের রাজনৈতিক সবচেয়ে বড় যে ক্রাইসিসটা সেটা হচ্ছে কি আমরা জাতীয় স্বার্থে পলিটিক্যাল পার্টিগুলা একমত হতে পারেনি, যেটা ইন্ডিয়া করতেছে, যেটা পাকিস্তান করতেছে। আপনি দেখেন ইন্ডিয়া যখন হাসিনার পতন হলো তখন তারা কিন্তু সবাই মিলে সর্বদলীয় বৈঠক করছে, শুধু বাংলাদেশের ইস্যুতে না, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করছে তারা করছে, পাকিস্তানও সেম কাজ করছে। এখন আমাদের এত বড় একটা ক্রাইসিসের সংখ্যা, সেখানে অনেক জিওপলিটিক্যাল, সেখানে একটা নির্বাচিত সরকার নাই, ইন্টারিম গভর্নমেন্ট, এবং যাদের মানে ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, যারা বিদেশি নাগরিক কিনা, বিদেশি পাসপোর্ট কিনা, কার উদ্দেশ্যে এখানে কি করতেছে না করতেছে, এবং তাদের সিলেকশন প্রসেসটা কিরকম আমরা জানি না। তো সে জায়গা থেকে এই সরকার চাইলে কিন্তু প্রত্যেকটি এই যে ঐক্যমত কমিশনটা করতেছে না সংস্কার নিয়ে, তারপরে এই বিষয়গুলো নিয়ে কেন অ্যাড্রেস করার নেই, একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে ধরুন সরকার এই ইস্যুগুলোতে সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরি করে ফেলতেছে। যারা ধরুন আপনি এখানে সেনাবাহিনী আপনাকে প্রোটেক্ট করতেছে, আপনি করিডোর দিবেন কি দিবেন না, সেনাবাহিনী হাত দিয়ে যাবে, সেনাবাহিনী কিছু জানেই না, সেনাবাহিনী পরে প্রোটেস্ট করলো, তারপর আপনি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করে দিলেন, তারপর কিছু পলিটিক্যাল লিডাররা রাস্তায় নেমে এসে বললো যে আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, আমরা ইট খুলে ফেলবো। তো এই জিনিসগুলো কিন্তু স্থবিরতা করে যখন আমার আপনার মধ্যে যাকে দিয়ে আমি কাজটা করাবো তার মধ্যে যখন ফাটল তৈরি হবে তখন তো বহির্বিশ্ব খেলবে এখানে। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, আমরা যদি রাজনীতিবিদরা এক থাকতাম সেক্ষেত্রে কি বহির্বিশ্ব খেলতো না? খেলতো, কিন্তু খেলার সুযোগ কম পাইতো। আরেকটা বিষয় হচ্ছে ধরুন এই একটা জটিল ইস্যুতে যখন আপনার পলিটিক্যাল পার্টিগুলো এক হতো যে তুমি যাই কিছু করো না কেন এই মুহূর্তে তোমার ইন্টেরিয়ম টাইমে এগুলো তার প্রশ্নে আসে না। তো সরকার এই বিষয়গুলো, এই যে ধরুন ডিপিসির এর কথা বললো, পোর্টের কথা বললো, ধরুন সরকার কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পোর্টের কথা কাজ করতে গেল, কিন্তু সমস্যা কি জানেন, কক্সবাজার এবং রাখাইন করিডোরের কারণে ওটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কারণ আমি আরেকটা দর্শক বলে আসলাম, সেটা ধরুন আমাদের যে পোর্টের মানসম্মত কত, আমাদের 405টা আন্তর্জাতিক পোর্টের মধ্যে আমাদের র্যাঙ্কিং 337তম, এবং এটার মান খুবই খারাপ। ডিপি ওয়ার্ল্ড একটা মিডল ইস্ট কোম্পানি, আরব দুবাই ভিত্তিক কোম্পানি, সেটা 70টা দেশে অপারেট করতেছে। এটা করলে আমাদের ক্যাপাসিটি বিল্ড হতো, কিন্তু সমস্যা কি জানেন, সরকার যে দ্বিচারিতা করতেছে এবং সরকার যে দোলাচল রাখতেছে ওটার কারণে সরকার এটা পায়নি। এখন এই যে আগামীতে যে ইস্যুগুলো তৈরি হবে, আর একটা বিষয় যে ধরুন এবার আসে ফাইনাল কথা আপনার, সেটা হচ্ছে ধরুন এই যে ইলেকশনটা যদি না হয় তাহলে এখানে বেনিফিশিয়ারি কারা, সেই বেনিফিশিয়ারি দেখতে হবে। এখন এই বেনিফিশিয়ারিদের স্বার্থের কারণে ইলেকশন পিছিয়ে যেতে পারে। আর আপনি যে বলছেন যে ইলেকশন যদি না হয় তাহলে কি হবে, আমি একটু পরে আসবো, আমাকে একটু অ্যাড করতে হবে, নাহলে দর্শকরা ভুল মেসেজ পাবে। তিনি বললেন যে আরাকান আর্মি যতগুলো ট্রলার ধরেছে তার মধ্যে অস্ত্র ছিল, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটা প্রকাশিত হয়নি, কোথাও আসেনি। এখন আমার কাছে মনে হচ্ছে যে তিনি উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটি বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলাদেশের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না? তার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণটা তিনি হাজির করুক, এবং তার বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা রহস্য তিনি জাতির সামনে হাজির করতেছেন, কিন্তু ক্লিয়ার করতেছেন না। তিনি আমাকে বললেন যে আমি রাজনীতিবিদ, মানুষ নাকি শুনতেছে আমি ওপেন বলি, তিনি কেন ওপেন বললেন না? তার এই যে লাস্টের বক্তব্যগুলো আমার কাছে খুবই সন্দেহজনক লেগেছে। তিনি যদি প্রমাণ করতে না পারেন তার দুঃখ প্রকাশ করা উচিত। কোনো জায়গায় অস্ত্র ছিল না, আমি চ্যালেঞ্জ করে বলছি। বাংলাদেশের গুম করেছে, ধরে নিয়ে গেছে, আর তিনি বলছেন বাংলাদেশের এইসব এদের কাছে নাকি অস্ত্র ছিল। হোয়াট ইজ দিস? এটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত। বাংলাদেশ সম্পর্কে বিশাল একটা বাজে মেসেজ যাবে, এটা তো মানে যাইতাই ব্যাপার না। আপনি এটাকে ছোট বক্তব্য মনে করতে পারেন, কিন্তু এটা যখন আপনার বিভিন্ন এম্বাসিতে যাবে, আন্তর্জাতিক কমিউনিটির কাছে যাবে, তখন মনে হবে যে রাকিব সাহেব তো বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে কথা বলে। তিনি বলেছেন, তার মানে এইটাই একটা প্রমাণ হিসেবে কিন্তু জাতিসংঘে হাজির করা হবে, এইটাই প্রমাণ হিসেবে কিন্তু আওয়ামী লীগ হাজির করবে বিভিন্ন জায়গায়। এটা সত্য না, আমি মনে করি প্রমাণ নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি উনি বলেছেন, আমি এটা সে বের করুক প্রমাণ। মানে আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ, প্রধান উপদেষ্টা বলেছেন, আপনার কি মনে হয় যে আগামী কয়েক মাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে? এরকমের আশঙ্কা কিন্তু অনেকেরই রয়েছে। রাজনীতিবিদ হিসেবে আপনাদেরও কি এরকমের কোনো আশঙ্কা আছে যে আগামী কয়েক মাস অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে? প্রথমত আমরা একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছি। এই অবস্থায় প্রতিটি দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, কারণ এই অবস্থাটা আসলে কোনোভাবে এটা স্বীকৃত কোনো অবস্থা না। পৃথিবীতে সবসময় অন্তর্বর্তীকালীন অবস্থা যতটা কম রাখা যায় এটা সে জাতির জন্য মঙ্গল, এবং সেখানকার যেই গণতান্ত্রিক হোক আর প্রাতিষ্ঠানিক অন্যান্য যে কোনো ট্রানজিশনের জন্য এটা মঙ্গল। বাংলাদেশে সঙ্গত কারণেই যেহেতু আমাদের সব প্রতিষ্ঠান কলাপস করেছিল, প্রতিষ্ঠান প্রধানরা পালিয়ে গিয়েছিল, এমন একটা অবস্থায় রেখে গিয়েছিল যে এটা আসলে পুনর্গঠন ছাড়া ট্রানজিশন আসলে একরকম অসম্ভব ছিল। ইনডিড পুনর্গঠন দূরের কথা, যারা দায়িত্ব গ্রহণ করেছে তাদেরও টিকে থাকা একটা সময় মনে হচ্ছিল যে প্রতিটা দিনে তাদের জন্য চ্যালেঞ্জের, এত আন্দোলন দেশের ভিতরে এবং বাহির থেকে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করছিল। সেই ক্ষেত্রে চ্যালেঞ্জিং অবশ্যই, এবং সামনের যেই 4 থেকে 5 মাস, এই 5 মাস অবশ্যই এটা একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মতো বাংলাদেশ থাকবে। এবং গভর্নমেন্টকে আমরা বলতে চাই যে গভর্নমেন্ট যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন দিয়েছেন এবং
গভর্নমেন্ট আসলে কারোর সাথে পরামর্শ না করে টাইমলাইনটা আবার এগিয়েও এনেছেন। তো এবং এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে গভর্নমেন্টের কাছে সেই লজিস্টিক সাপোর্ট এবং তার যে ইনস্টিটিউশনাল এবং নির্বাচন পরিচালনার জন্য তার যেই সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটা যথাযথ জায়গা থেকে তিনি আশ্বাস পেয়েছেন। যথাযথ জায়গা বলতে আমি সেটা বলছি যে আমাদের যেই সেনাবাহিনী যে নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু গভর্নমেন্টের উচিত না সেই চ্যালেঞ্জটাকে বড় করে দেখা। গভর্নমেন্টের উচিত হলো যে গত আপনার 1 বছরের বেশি সময় যেভাবে অতিবাহিত করেছেন, সামনের যে চূড়ান্ত সময়টা, এই সময়টা আসলে গভর্নমেন্টের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনটাকে নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমরা এখানে যেহেতু রাকিব জিওপলিটিক্স নিয়ে কাজ করেন দীর্ঘদিন থেকে এবং তার অনেক কথার মধ্যেই স্বাভাবিকভাবেই তথ্য সোর্স কিংবা আদার্স সব কিছু প্রকাশ করেন না, তো সেই জায়গা থেকে আমি রাশেদ ভাইয়েরও কিছু ব্যাপার বলছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো ঘটনায় দেখেছি যারা দেশের বাহির থেকে ইউটিউবাররা এখনও করছেন, সরকারি নথি পাবলিশ করে দিচ্ছেন। একটা বিবেচনাধীন ঘটনা, হয়তোবা সেটা রাজনৈতিক হোক প্রশাসনিক হোক, সেই ঘটনাটা শুধুমাত্র আসলে মানে আমরা চিন্তা করি কি গভর্নমেন্ট আসলে বিএনপিকে না দেখায় জামাতকে না দেখে কিছু করে ফেলছে, কিন্তু ব্যাপারটা আসলে রাষ্ট্রের আপনার মধ্যে পৃথিবীর সব দেশে অন্যান্য দেশের এসপিওনেজ থাকে, তাদের আপনার ইনফরমাল অনেক আপনার গোয়েন্দা থাকে। তো সেই জায়গা থেকে আপনি বড় বড় তথ্য আপনি প্রকাশ করে দিচ্ছেন। তো আমি মনে করি যে এটা এমন না যে ধরেন যেমন দুজনের যেহেতু এখানে একটা চ্যালেঞ্জিং অবস্থা আসছে, দায়িত্বশীল আচরণটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো যে আমাদেরও মাথায় রাখতে হবে যে এই শো শুধুমাত্র আমরা দেখছি না, এই শো আমরা দেখছি, বাইরের মানুষ দেখছে, সবাই দেখছে। আর আজকাল ট্রান্সলেট করা খুব সহজ, এটা খুব পর্যালোচনা হচ্ছে। পাশাপাশি আমরা যে আসলে এই যে রাষ্ট্রীয় তথ্য সব কিছু ওপেন করার কথা বলছি, সব কিছু ওপেন করলে রাষ্ট্র থাকবে না। রাষ্ট্র আসলে একটা সেটেলমেন্ট, একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের একটা ফর্মাল ভার্সন আছে এবং আমার মনে হয় যেটা আসলে আমরা দেখি যে মাটির নিচে শেকড় বেশি শক্তিশালী, রাষ্ট্রের কন্ট্রাক্ট কিন্তু ফর্মালের চেয়ে আসলে ইনফর্মালটাই অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তরুণ প্রজন্ম রাজনীতিতে এসেছে, আসলে আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের অনেক ক্ষেত্রে সুবিধাও ছিল। আপনার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটা বড় দল প্রতিষ্ঠা করে গিয়েছেন। তার পূর্বে আমরা যেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যে দল মূলত বাংলাদেশ শাসন করেছে দীর্ঘদিন ধরে, পালাবদল করে এই দুইটা দলই। তো তরুণ প্রজন্মের অথবা রাজনীতিবিদদের আলাদা করে কোনো চ্যালেঞ্জ তৈরি হয় নাই যে চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে হবে, যে নর্মস তৈরি করার ক্ষেত্রে। তো সামহাও একটা নর্মসে চলে আসছে, কিন্তু আমরা যারা একেবারে জিরো থেকে শুরু করছি, রাজনৈতিক আপনার বোঝাপড়া বলেন কিংবা রাষ্ট্রের বোঝাপড়া, আপনার রাজনীতির বোঝাপড়া, আমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা রাষ্ট্রকে যাতে বহিঃশত্রুর কাছে অথবা বহিরাষ্ট্রের কাছে কখনোই ঝুঁকিতে না ফেলে দেই। তো আমি আপনার যে নির্বাচন নিয়ে কথাটা আমি বলবো যে এখানে অনেক বিষয় আছে যে বিষয়টা আমরা কথা বলছি, ডেফিনেটলি আওয়ামী লীগ শুনছে, ভারত শুনছে, আমাদের ইভেন পাকিস্তানও শুনছে আমাদের কথাবার্তাগুলো। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, সরকার যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তো সরকারকে আত্মবিশ্বাস কে দিবে? আপনি বলছিলেন যে একটা আইসিইউ সাপোর্ট দরকার আগামী কয়েক মাসের মধ্যে, সেক্ষেত্রে রাজনীতিবিদদের তো দায়িত্বশীল আচরণ করা উচিত। এবং আপনারা এমন একটা সময় একটা রাজনৈতিক দল তৈরি করলেন, খুবই ক্রুশিয়াল একটা সময় আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করলেন, আপনারা কি দায়িত্বশীল আচরণ করছেন বলে মনে করেন? আমরা মনে করি যে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর যে তরুণরা রাস্তায় নেমে এসেছিল, তাদের যেই বিপ্লবের ভাষা, এটা যদি কোনো রাজনৈতিক দলের মাধ্যমে ইন্টারপ্রিটেড না হতো, তাহলে বাংলাদেশ আজকে যে অবস্থা, আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করছি, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, ইভেন আমরা নতুন সংবিধানের দাবি। আপনি একটা বিষয় দেখেন যে আমাদের অনেক দাবিকে প্রথম থেকে সবাই বলছে অমূলক, প্রয়োজন নেই। ইভেন আপনি যদি বলেন বড় দল হিসেবে বিএনপি বলছে, কিন্তু আপনি জুলাই সনদ বাস্তবায়নের প্রেক্ষিতে রাষ্ট্র এমন একটা জায়গায় এসেছে, এখন সরকারের কাছে দুইটা অপশন, এবং বিএনপি একটা অপশনে ইনফরমালি রাজি হয়েছে, গণভোট। আর একটা অপশন আছে যদি গণভোট না হয় তাহলে গণপরিষদ। অথচ সেই গণপরিষদের জন্য আমরা 1 বছর ধরে আমরা ফাইট করে আসছি। সো আমরা যেই কথাটা যেটা বলছিলাম যে আমরা যদি আমাদের দাবি এবং শেষ পর্যন্ত দাবি পূরণের যে দ্বারপ্রান্তে জাতি এসেছে, এটাকে কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও তরুণদেরকে ক্রেডিট দিতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তিকে ক্রেডিট দিতে হবে। যদি তরুণরা ক্রেডিট পায় অবশ্যই ক্রেডিট। না, আমি আপনাকে বলছি না, যাদের মনে হচ্ছে যে দেশবাসীও দেবে আমার ধারণা। তো গণতান্ত্রিক ট্রানজিশনে বাংলাদেশের তরুণরা যে ভূমিকা পালন করেছে, এইটার পদাঙ্ক অনুসরণ করছে আজকে
নেপাল, আপনি দেখেন পৃথিবীতে আমরা আগে বলছিলাম যে গণঅভ্যুত্থানের পরে সব ছাত্ররা ঘরে ফিরে যায়, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে প্রথমবারের মতো গণঅভ্যুত্থানকারী শক্তি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে বলছে যে উইল বি পার্ট অফ দ্য সলিউশন, এবং এটাকে যখন ক্রিটিক করছি এই সময়ের মধ্যেই পার্শ্ববর্তী নেপালে আরেকটা গণঅভ্যুত্থান হয়েছে এবং তারাও বলছে দে আর ইন্সপায়ার্ড ফ্রম বাংলাদেশ, এবং তারাও নাম দিয়েছে জেনজি রেভলিউশন, এবং তারাও কিন্তু সেখানে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে বলছে যে নেক্সট 6 মাস পরে যে ইলেকশন হবে সেই রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করবে। সো আমরা বলছি যে বাংলাদেশে একসময় বলা হতো যে বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্ট করে এবং আপনার শাসনতান্ত্রিক কাঠামো এক্সপোর্ট করে, ওখানে বলা হতো যে কেয়ারটেকার গভর্নমেন্ট। তা আমরা এখন বলছি যে বাংলাদেশ শুধুমাত্র বিপ্লব এক্সপোর্ট করে না, বিপ্লবোত্তর বাংলাদেশে অথবা বিপ্লবোত্তর কোনো দেশের তরুণরা কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেটাও এক্সপোর্ট করতে পারে, সেটাও এক্সপোর্ট করে। আমি একটু মনিয়াপা আপনার কাছে যেতে চাই যে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়, আসলে একটা ক্রুশিয়াল সময় যাচ্ছি, যদি সময় মতো নির্বাচন না হয়, যদি সময় মতো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে না আসে, সেক্ষেত্রে যে সংকটটা তৈরি হবে সেটা সামাল দেওয়ার সক্ষমতা কি আমাদের রয়েছে? একদমই না, যে কোনো মূল্যে। এই জন্যই বিএনপি কিন্তু প্রথম থেকেই এই সরকারকে বলেছিল যে একটা রোড ম্যাপ দেন, একটা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেন। তখন এই সরকার শুনে নেয়। যত তাড়াতাড়ি নির্বাচন করলে যতটা সহজ হতো বাংলাদেশের জন্য একটা দলীয় সরকার, একটা ধরেন আপনার জনগণের ভোটের নির্বাচিত সরকার, সেটাই তখন কিন্তু কেউ কোনো দল, এনসিপি তখন হয় নাই, কিন্তু তারাও কিন্তু প্রতিবাদ করেছে, না এখন কোনো নির্বাচন না, জামাত করেছে এখন কোনো নির্বাচন না, সব দল, রাষ্ট্রের কর্ণধার নির্বাহী প্রধান তো মাথায় পাতে নাই। আজকে দেখেন কাঙ্গালের কথা বাসি হলে ফলে, বিএনপি যে কথাটা বলেছিল এখন কিন্তু ঠিক সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এখন যে অবস্থাটার মধ্যে পৌঁছেছে, সেই অবস্থাটায় যদি নির্বাচন না হয়, না হতে পারে, তাহলে আপনার মনে করেন যে এই রাষ্ট্রে যে কোনো কিছু হওয়া সম্ভব। এই রাষ্ট্রে গৃহযুদ্ধ হতে পারে, এই রাষ্ট্রের আংশিক কারো কাছে চলে যেতে পারে, এই রাষ্ট্রের আপনার গণতন্ত্র চিরদিনের মতো নস্যাৎ হতে পারে, এই রাষ্ট্রের আপনার মাইট ইজ রাইট যাদের যখন যেভাবে থাকবে সেই প্রথা চালু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই জন্যই আমি আবারও সেনাপ্রধানের কথাটা বলছি, আমি বহু জায়গায় এই কথাটা বলছি। উনি একটা জায়গায় বলছিলেন যে আপনারা যদি কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন তাহলে এই দেশের সার্বভৌমত্ব কিন্তু নস্যাৎ হয়ে যেতে পারে। এবং আমি সতর্ক করে দিলাম, আমি সতর্ক করে বলবেন না যে আমি আসলে কিছু বলি নাই। তো এই যে এই কথাটা উনি এর চেয়ে বেশি বলতে পারেন না। আগে বলেছিলেন, তখন কি আমরা অনুধাবন করতে পেরেছি? আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, কারণ আমার কাছে কথাটা খুব সহজ মনে হয় নাই। তো যা হবার তাই, কোনো দল এটা নিয়ে কর্ণপাত করে নাই। ইভেন এখন পর্যন্ত কোনো দল, অন্য দলগুলো তাদের প্রশ্নে, তাদের স্বার্থের প্রশ্নে, এই মুহূর্তে স্বার্থটা বড় কথা না, যে কারো কাছে এই দেশের দলের যে কোনো দল যারা রাষ্ট্রের মঙ্গল চায় তাদের কাছে ক্ষমতা গেলেও আপনার মনে করেন তবুও একটা রাষ্ট্রের শক্তিশালী একটা সরকার হবে। যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু চায় না যে এই দেশের কোনো শক্তিশালী সরকার দাঁড়াক, আর অনির্বাচিত সরকার কখনোই শক্তিশালী হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা থেকে যদি আমরা এখনো যদি আমাদের বোধোদয় না হয়, এখনো যদি মনে করি যে আমি বিএনপির উপর দিয়ে, বিএনপি জঘন্য দল, বিএনপি এই দল, বিএনপি এই করেছে ওই করেছে, এগুলা যত আমি তুলোধুনো করতে পারবো তত আমার লাভ হবে, এই লাভগুলো খুঁজতে গেলে কিন্তু পরে আমছালা সবই যাবে, সব যাবে। আমছালা যেন থাকে এই চেষ্টাটা সবারই করা উচিত। আমি একটু রাশেদ আপনার কাছে, আপনি আজকে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচন যদি সময় মতো না হয় জাতীয় নিরাপত্তায় হুমকির মুখে পড়বে, এটা রাজনীতিবিদ অনেকেই আসলে ইদানিং বলছেন। মনিয়াপা যেমন বলছিলেন, সেনাপ্রধান গত কয়েক মাস আগেই কিন্তু এই সতর্কটা করেছিলেন। আমরা কি ওই সময়ে এই কথাটা উপলব্ধি করতে পেরেছিলাম? আমরা এখন গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনীর ব্যাপারে যেই ভাষায় আমরা কথা বলেছি, সেইটাও কি আসলে বলাটা উচিত ছিল আমাদের? ধন্যবাদ। দেখেন, আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে বলে আসছিলাম যে সরকার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। মাঝখানে যেটি হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক, সেই বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা জাতির সামনে উত্থাপন করা হলো। এছাড়া জামাতের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে, রমজানের আগে নির্বাচন। সরকার যেহেতু এই দুটি দলকে সবথেকে বড় দল মনে করে, যে কারণে আমরা যারা অন্যান্য দল রয়েছি তারা বললাম ঠিক আছে, সরকার যেহেতু একটু সময় চাই, বিচার এবং সংস্কার নিয়ে তাদের ভিতরে অনেক চিন্তা রয়েছে, ওকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক, বাট
আমি ব্যক্তি হিসেবে অলওয়েজ আমি বিচার, সংস্কার, নির্বাচন, আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে খেয়াল করে থাকবেন, আমি বলেছি যে তিনটা একই গতিতে চলতে হবে, একটার কারণে আরেকটা আটকানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই দেশের কতিপয় দল এবং নেতারা বলা শুরু করলো বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দেখেন, ওই সময় আমি বারবার বলছিলাম যে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্রের সুযোগ তত বাড়বে। সরকারের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে বারবার মানুষকে এক ধরনের বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনের শব্দ যখন আমরা সামনে হাজির করেছি, নির্বাচনের বিষয়ে কথা বলেছি, তখন আমাদেরকে বলা হয়েছে জুলাই গাদ্দার, এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার লোভে আজকে শুধু নির্বাচনের কথা বলছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি, যখন নির্বাচন শব্দটা সামনে এনেছি তখন আমি একই সাথে বলেছি বিচার সংস্কার, বিচার সংস্কার। কিন্তু তারপরেও আমাদেরকে এমনভাবে এক ধরনের নেগেটিভ জাতির সামনে হাজির করা হয়েছিল যে তুমি শুধু বিচার এবং সংস্কার নিয়ে কথা বলো, নির্বাচন শব্দটা বাদ দাও। আজকে সরকার কি করছে? আমি আজ থেকে 8 মাস আগে যে কথা বলেছি, আজকে সরকার সেই কথা বলছে। বিচার এবং সংস্কার সরকার বাদ দিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে সর্বশেষ যে দুইটা বৈঠকে আমি ছিলাম, দেখেন ওই দুইটা বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্কার এবং বিচারের কোনো কথা বলেননি, তিনি শুধুমাত্র নির্বাচনের কথা বলেছেন। এবং এর প্রেক্ষিতে আমাদের আলাউদ্দিন ভাইয়ের দল এনসিপি তারা অনেক সমালোচনা করেছে, তাদের নেতারা অনেক সমালোচনা করেছে। তারা বলেছে যে বিএনপির কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে, এই কথা পর্যন্ত বলেছে, এবং আরও অনেক নেগেটিভ শব্দ চয়ন করেছে। অর্থাৎ যখন আমরা সরকারের সমালোচনা করেছি তখন আবার সরকারকে তারা প্রটেক্ট করেছে। তো আমি এটাকে নেগেটিভভাবে দেখছি না, কিন্তু আমার কথা হলো দিন শেষে তো আমরাই যে সঠিক ছিলাম, আমাদের এই অভিজ্ঞতা এটাই যে সঠিক ছিল সেটাই তো প্রমাণিত হচ্ছে। এখন সরকার আজকে আপনি যে বিবৃতির কথা বললেন, সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বলছে, প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করছে, পাহাড়ের ষড়যন্ত্র করছে, এই কথা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে। তার মানে কি? তার মানে এই যে অভিজ্ঞতাকে আপনি যে মূল্যায়ন করেন না, আপনি মনে করেন যে আপনি সামনে ছিলেন গণ অভ্যুত্থানে, আপনি গণ অভ্যুত্থানের নায়ক, আপনি সমন্বয়ক, আর যারা আমরা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, যারা আমরা দীর্ঘ সময় জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, আমরা কিচ্ছু না। তো এই জায়গা থেকে এখন বোঝেন যে অভিজ্ঞতা কত গুরুত্বপূর্ণ। আমরা 1 বছর আগে যে কথা বলেছি আজকে সরকার সেই কথা বলছে, প্রধান উপদেষ্টা সেই কথা বলছে। আমি সর্বশেষ বলি, দেখেন, কিন্তু বিএনপি 5ই আগস্টের পরে খুব সম্ভবত 7ই আগস্ট বিএনপি একটা সমাবেশ করেছিল, তখনই কিন্তু নির্বাচনের এক দাবি উঠেছিল। তখন কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি সমালোচনা করেছিল। প্রথম যেদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন সেই দিনই যৌক্তিক সময় চেয়েছে, দ্বিতীয় দিন গিয়েছে সেই দিন বলেছে যে রোডম্যাপ দেন, ভদ্রতার মধ্যে, এবং তৃতীয় দিন গিয়ে বলেছে নির্বাচনের তারিখটা দেন। দেখেন, নির্বাচন দেরি হওয়াতে কি আসলে আমরা একটা হুমকির মুখে পড়ে যাচ্ছি কিনা? দেখেন, এই যে সরকার এখন নির্বাচনের কথা বলছে, অর্থাৎ আলাপটা শুধুমাত্র নির্বাচনে যদি হতো তাহলে কিন্তু 3 মাসে নির্বাচনটা সম্ভবপর, যেটা অতীতে করা হয়েছে, তাই না? কিন্তু সরকার এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে বিচারে, স্বপ্ন দেখিয়েছে হাসিনাকে ফিরিয়ে আনবে, ফাঁসিতে ঝুলাবে, স্বপ্ন দেখিয়েছে কাদেরকে ফিরিয়ে আনবে এবং তাকে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবে, এই স্বপ্ন দেখিয়েছে মানুষকে, বিপ্লবী স্বপ্ন। এই কারণে কেউ কেউ বলেছে এই সরকারকে 5 বছর সময় দেওয়া হোক। এছাড়া বিভিন্ন স্বপ্ন সরকার কিন্তু দেখিয়েছে, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে, আমেরিকা বানাবে, ইউরোপ বানাবে। সরকার তো কিছু পারে নাই। তো আমার প্রশ্ন হলো, আপনারা যেহেতু কিছু পারলেন না, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে নির্বাচন কেন দিলেন না? 9 আগস্ট সরকার যেদিন শপথ নেয়, সম্ভবত 9 থেকে 10 আগস্ট আমাদের একটি সমাবেশ ছিল, সেখানে আমি বলেছিলাম, এখনো পর্যন্ত আপনি চাইলে গুগল করে আমার বক্তব্য সার্চ দিতে পারেন, আমি বলেছিলাম যে এই সরকারকে 3 মাসের বেশি সময় দেওয়া হবে ভুল। কারণ যারা উপদেষ্টা পরিষদে আছে আমি তাদেরকে চিনি, তাদের মাধ্যমে বিচার এবং সংস্কার সম্ভবপর হবে না। আমাকে মনে হয় গালি দিতে দিতে মানে বলছিল তো পাগল হয়ে গেছে, মানে এমন ধরনের বাক্য নাই যে আমার বিরুদ্ধে তারা বলে নাই। দেখেন, আজকে তো এই সরকার এটাই প্রমাণিত হয়েছে যে বিচার সংস্কারে জিরো, লাড্ডু খাইছে, তাই না? তাহলে আপনি কেন 3 মাসের মধ্যে নির্বাচনটা দিলেন না? আপনি এত স্বপ্ন দেখালেন, ভাই আপনার তো সামর্থ্য থাকতে হবে। প্রধান উপদেষ্টা তিনি শিক্ষকতা করেছেন, তিনি এনজিও ব্যক্তিত্ব, এই সরকারে দেখেন অধিকাংশ এনজিও ব্যক্তিত্ব। আমাদের অন্তত স্বপ্ন ছিল যে শিক্ষা এবং চিকিৎসা নিয়ে আমূল পরিবর্তন। আজকে কোনো পরিবর্তন হয়েছে? আজকে রাস্তাঘাটে বের হন, ট্রাফিকের পরিবর্তন হয়েছে। একটা দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, সেই দেশের শৃঙ্খলা কেমন, সেই দেশের ট্রাফিক সিস্টেম দেখলেই বোঝা যায়। আপনি এই 14 মাসে এখনো পর্যন্ত ট্রাফিক সিস্টেম যে ভঙ্গুর হয়ে গেল,
সেই ভঙ্গুর সিস্টেম থেকে এখনো পর্যন্ত কোনো আধুনিক সিস্টেম আমাদের সামনে হাজির করতে পারলেন না। আপনি এই যে সচিবালয়ে আপনি সংস্কার করতে পারেন নাই, পুলিশ, র্যাব, বিজিবি কোনো বাহিনীর আপনি সংস্কার করতে পারেন নাই। আপনি কি করেছেন? এই যে উপদেষ্টাদের এখন তো বলছেন যে আমাদের বয়স কম, জনগণ নিশ্চয়ই দেখেন মাহফুজ আলমের কথা বলে একটু শেষ করি। আমি আসবো আপনার কাছে আবার, আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই, এই যে আপনার ব্যাপারে একটা তথ্য চ্যালেঞ্জ করেছিল রাশেদ, সেই ব্যাপারে একটু বলবেন। আর নির্বাচন নিয়ে কি আসলে কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা? কোন পত্রিকা এটা? একটু তথ্যটা বিবিসি দেখাচ্ছি। বিবিসি কি বলছে? আচ্ছা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কি ধরুন পড়ে শোনান। পড়ে শোনাচ্ছি। জি, ধরেন রাশেদ ভাইয়ের একটা প্রবণতা আছে, উনি শুধু মিসকোট করে। যাই হোক, সেটা হচ্ছে কি আমি একটু বলি, উনি বলছে যে উনি আকার ইঙ্গিতে উনি বলবে, উনি সরাসরি বলতে পারে না, কিন্তু উনি একজন রাজনীতিবিদ একটা গ্রুপ অল পিপলকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আমাদের দেশের জনগণ তার ট্রান্সপারেন্সি চায়। তো আমি কিন্তু কোনো গ্রুপ অল পিপলকে রিপ্রেজেন্ট করি না, আমার অনেক ধরনের সোর্সেস, আমি বেরেট সোর্স দিয়ে আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। যাই হোক, উনি তারপরেও সেটা বলছে। আর একটা কথা উনি বলছে যে উনি আকার ইঙ্গিতে, আপনি বলেন আমি আপনার ইন্টারাপ্ট করেন না, বলেন। সেটা হচ্ছে ধরুন উনি বলছে যে সেটা হচ্ছে যে উনি নাম মুখে আনতে পারেন না, ইশারা দিয়ে বলবে। এখন উনি একটা রাজনীতিবিদ হয়ে, আমি তো নাম মুখে এনেছি ভাই, এখন আপনি আমার কাছে সব জানতে চাচ্ছেন। আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন, আমি তো ভারতের কথা বলছি, আপনি আমাকে ইন্টারাপ্ট করেন না, আমি আপনি ইন্টারাপ্ট করিনি। রাজনীতিবিদরা নাম মুখে আনতে পারবেন না। এখন উনি যদি নাম মুখে না আনতে পারে পরাশক্তিদের, তাহলে তো উনি দেশের মাথা এখানে নত করে ফেললো, এবং উনি তাদের চোখ রাঙান কিভাবে সামলাবে? উনি ইন্ডিয়ান নাম বলছে, উনি যে নামগুলো বলেন সেই নামগুলো আমি বলছি। বলেন বলেন বলেন। আমেরিকা, রাশিয়া, চীন। আমি এবারে ট্রলারের বিষয়টা বলছি, ট্রলার দিয়ে করিডোর দিয়ে কোনোদিনও ট্রলার যায় না। ট্রলার বলছিলাম যে আমি বহির্বিশ্বের শক্তিগুলো বোঝানোর জন্য আমি বলছি যে সেখানে যে অলরেডি যে জিও পলিটিক্যাল আরাকান স্টেটে আমেরিকা এবং চায়নার যে ট্রলার কেন্দ্রিক যে অস্ত্রগুলো যাচ্ছে, ওদের ওখানে আরাকান আর্মিগুলো রপ্ত করতেছে, উনি এটাকে মিসকোট করছে। তারপরে আবার আমি মিসকোট করি না, আপনি বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশের যে ট্রলারগুলো, বাংলাদেশে বলছে ট্রেনিং এর কথা বলছি, বাংলাদেশে ট্রেনিং এর কথা বলছি, নেভার আপনি ট্রলারের কথা বলেছেন। এখানে আমি এখানে আছে না লোকজন, সেটার সাথে কি বাংলাদেশ কোনোভাবে সম্পৃক্ত? আমি বলছি যে আমাদের এই যে এই বর্ডার কেন্দ্রিক যে জায়গাটা, এটা বলছি যে আরাকান আর্মির সাথে কারা এগুলো পৌঁছাচ্ছে। আমি বলছি আরাকান আর্মি পড়াচ্ছি আরাকান আর্মির সাথে জুন মাসে আসছে, আরাকান আর্মির সাথে লড়াই প্রস্তুতির কথা বলছে রোহিঙ্গারা। সেখানে একটা কথা, প্রথম লাইনটা এরকম, শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে জিহাদ ও যুদ্ধ করতে প্রস্তুত, নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা। এটা অনেক বড় রিপোর্ট, আমি একটু সংক্ষেপে লাস্টে একটু কোট করি। সেখানে সব আমি যেগুলো অর্গানাইজেশন নাম বলছি সবগুলো অর্গানাইজেশন এখানে আছে। তারপর এখানে তারা লাস্টে এটাও বলছে, বাংলাদেশের পুলিশের একটা ইন্টারভিউ করা হয়েছে, তিনি সেটা বলছে যে আমরা সেখানে তদারকি করতেছি, আমরা সেগুলোকে গ্রেপ্তার করার প্রচেষ্টা চালাচ্ছি, এবং কারা সেটা করছে আমরা সেটাকেও তদারকি করতেছি। সুতরাং না আপনি তো উত্তর দিতে পারলেন না ভাই। আমি তো উত্তর দিলাম। বিবিসির যে রিপোর্টটা করেছে নামটা বলেন, নামটা কি তার? কলকাতা থেকে বিবিসি, বাংলাদেশের বিবিসি, বাংলাদেশের বিবিসি তো বাংলা কলকাতা থেকে পরিচালিত হয়। বাংলাদেশের যিনি এটা বিবিসি রিপোর্ট, এই বিষয়টা নিয়ে না না উনি যেটা বললেন উনি কিন্তু উত্তর দিতে পারেন না। আমি উত্তর দিলাম আপনাকে। না না আপনি পারেননি, আপনি বলেছিলেন যে আমি বলি না বাংলাদেশ ট্রলার পাঠাইছে, একবার আমি বলি বাংলাদেশ ট্রলার পাঠাইছে। আপনি বলেছেন ট্রলারগুলোতে যে আমি বলছি যে ট্রলারে অস্ত্র ছিল, অস্ত্র এগুলো উদ্ধার করছে, যান পিছনে যান, উদ্ধার করছে, ওগুলো ওরা উদ্ধার করছে। আমি বাংলাদেশ পাঠাইছে এটা বলি না, আমি বহির্বিশ্বের কথাগুলো বলছি এখানে। আর করিডোর দিকে কোনো করিডোর দিকে ট্রলার যায়, ট্রলারগুলো ধরা হয়েছে, করিডোর দিকে ট্রলার যায় না তো, করিডোর দিকে যাইলে তো ট্রলার কথা কোথায়? করিডোর দিকে আমরা কি এখানে কি মানে সেগুলোর সাথে না আপনি ভুল বললে আমি জিওপলিটিক্যাল গেমটা বুঝাচ্ছি না, বাংলাদেশ সম্পর্কে থাকবে কিনা, বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে বাংলাদেশে বে অফ বেঙ্গল দিয়ে সেগুলো যাচ্ছে, আমি সেটা বুঝালাম আপনাকে। ট্রানজিটটা ইউজ করতেছে, ট্রানজিটটা ইউজ করতেছে, কিন্তু খুবই ভয়ঙ্কর। এটাই তো আপনার করিডোর, এটাই তো হচ্ছে আপনার করিডোর ইউজ করছে, অস্ত্রটা যাচ্ছে, এটাই তো যাবে, যাওয়ার কথা তো এটাই ছিল। করিডোরটা স্থলপথ, করিডোরটার সাথে কিন্তু আমি সাথে বলেছি, আমি কেন সাথে বলেছি, কারণ এটা পরবর্তীতে চলে গেলে এই ধরনের ভুল রিপ্রেজেন্টেশন, আমি ভুল রিপ্রেজেন্ট করি না, আমি সাথে এইজন্য বলছি যে বাংলাদেশের ট্রলার উনি বলেছে, আপনি যান পিছনে যান, এখানে তো সবাই আছে, ট্রলারগুলো যাচ্ছে, ট্রলারগুলো আমি এইজন্য আপত্তি জানিয়েছি, এটা স্লিপ অফ টাং হতে পারে। আমি রাখি একটু খারাপ ইন্টেনশন থেকে তো আমি বলি না, আমিও খারাপ ইন্টেনশন থেকে বলি, আপনি চ্যালেঞ্জ করেছেন এখানে উত্তর দিলাম প্রশ্ন, আমি এইজন্য বলি হ্যাঁ, আমি বাবুতি প্রশ্ন থেকে রেফারেন্স দিলাম। না রেফারেন্সটা সঠিক না ভাই, আপনি যেটা বলছেন সেটা কি? আমি নির্বাচন নিয়ে যেটা বলছিলাম, যে নির্বাচন দেরি হওয়াতে যে একটা হুমকি তৈরি হয়েছে, এই ব্যাপারে আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। আচ্ছা, ওই পার্টটা আমাকে সেম প্রশ্ন করেছেন, আমি একটু উত্তর দিই আপনাকে। ইলেকশন না হলে কি হবে এবং হুমকিটা, হ্যাঁ এখন দেখুন আমাদের প্রধান উপদেষ্টার আজকের বক্তব্য কি মনে হয় যে নির্বাচন একটা হুমকির মুখে পড়লো, নির্বাচন না হওয়ার একটা শঙ্কা তৈরি হলো? শঙ্কা তো সবসময় থাকে, শঙ্কা আশঙ্কা সবসময় থাকে। আর ব্যাপারটা হচ্ছে কি, আলাদিন যে কথা বলছে, আমরা আসলে একটা ইন্টিরিয়াম টাইম পার করছি, আমাদের টাইমটা আসলে ইন্টিরিয়াম টাইম, এটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এটা কিন্তু একটা ধরুন রেগুলার একটা তত্ত্বাবধায়ক সরকারও না, এটা এই সরকারের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে, কিন্তু এই সরকারে অনেকগুলো দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষা ছিল, তাদেরও চাহিদা ছিল যে বিচার সংস্কার, আমরা একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা বলে আসছি,
এবং সেটার ক্ষেত্রেও আমরা সেটার বাস্তবায়ন দেখতে চাই। আর শঙ্কার বিষয়টা হচ্ছে ধরুন আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের অনেক ব্যর্থতা আছে কিন্তু অনেক সাফল্য আছে। আমি সাফল্যগুলো একটু হাইলাইট করি আপনাকে। ধরুন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেকগুলা কু হওয়ার চেষ্টা হয়েছিল, সরকার এগুলোকে ট্যাকেল দিছে, অনেকগুলো অস্থিরতা তৈরি করার চেষ্টা ছিল, সরকার এগুলোকে ট্যাকেল দিছে এবং আরও খারাপ দৃশ্যপট হতে পারতো। আমরা ধরেন আমাদের এই গণ অভ্যুত্থানটাকে সবচেয়ে বেশি তুলনা করা হয় আরব স্প্রিংয়ের সাথে, তাই না? তিউনিসিয়াতে যেটা শুরু হয়েছিল, কিন্তু আপনি তিউনিসিয়াটা মোটামুটি স্টেবল ছিল, তিউনিসিয়ার সাথে আমাদের অনেক অংশে মিলে যায়, কারণ তারাও এরকম একটা সংস্কার, নতুন সংবিধান, যেহেতু তারা মিলিটারি গভর্নমেন্ট থেকে ডেমোক্রেটকে ফিরলো, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, অনেক কিছুর মধ্য দিয়ে তারা গেল এবং তাদের এই যে সংস্কার প্রক্রিয়াগুলো যারা পার্টিসিপেট করেছে তারাও ধরেন আমাদের কাইন্ড অফ থিংস। ওকে, এখন সমস্যা হচ্ছে কেউ আপু যেটা বললো যে নির্বাচন না হলে গৃহযুদ্ধ, প্রক্সি যুদ্ধ অনেক কিছু যেতে পারে। আমি 4টা দেশের উদাহরণ আপনাকে দিই। ধরেন যে আমাদের যে মিশরের সেটা কিন্তু আরব স্প্রিংয়ের পরেই 13 সালে কিন্তু ফাত্তা সিসি ক্ষমতায় নিল, এখনও কিন্তু মিলিটারি শাসন চলতেছে, এখনও কিন্তু তার গণতন্ত্রের আকাঙ্ক্ষা দেখেনি। তারপরে ইয়েমেন দেখেন, ইয়েমেনের মধ্যে কিন্তু সৌদি এবং ইরানের প্রক্সি যুদ্ধ চলতেছে, তাই না? তারপরে আপনার এই সিরিয়াতে দেখেন, সিরিয়াতে অনেক বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী চলতেছে, এখনও তাদের কোনো কন্ট্রোল নাই। তারপরে সিরিয়াতে কিন্তু একটা পর্যায়ে আমাদের মতোই ছিল, কিন্তু একটা সময় তারা সেই স্পিরিটটা থেকে ধরে রাখতে পারে না, এখন কিন্তু আবার তাদের কায়েস মোহাম্মদ কিন্তু আবার এসে একনায়কতন্ত্র কায়েম করে ফেললো। তো আমাদের ইলেকশনও একটা সংখ্যা আছে, ইলেকশনের পরও যে সংখ্যাটা কেটে যাবে সেটা আমি মনে করি না। আর ইলেকশন যদি না হয় ফেব্রুয়ারিতে, আপনি আগের প্রশ্ন আমাকে প্রশ্নটা করেছেন কী হতে পারে, এখন ইলেকশন না হলে আমরা যেটা মনে করি, ধরেন এই সরকারকে যে আমরা ম্যান্ডেট দিয়েছি এবং যে ধরেন এটাকে আমরা সিভিল সোসাইটি গভর্নমেন্ট বলি, এনজিও গভর্নমেন্ট বলি, যে নামেই বলি না কেন, তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু আমাদের এখানে প্রায় ইউজড হয়ে গেছে। আমি ইউজড এই অর্থে বলছি যে তাদের সবাইকে তো আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। এখন তারা যদি ফেলড হয় তাহলে বিকল্প কী, বা ইলেকশনে যদি এই সরকার শেষ পর্যন্ত করে দিয়ে না যেতে পারে তাহলে কিন্তু আমাদের বড় একটা ভোগান্তি অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ধরেন গণ অভ্যুত্থানের পরবর্তী যে ট্রানজ্যাকশন টাইমগুলো কিন্তু 1 ইয়ার 2 ইয়ার বা একটা ইলেকশনের শেষ কথা না, তার পরবর্তী এটা কিন্তু রেস্ট আনতে হয়। সুতরাং আমাদের রাজনীতি দলগুলোকে একটা আমাদের রাষ্ট্রকে সবাইকে যে ওই যেটা বললো একটা স্টেট ফাংশনাল স্টেট হওয়ার জন্য সেটা মোকাবেলা আমাদের করতে হবে, করতে হবে। আমি একটু আলাদা আপনার কাছে জানতে চাই যে যেটা রাকিব বলছিলেন যে গণ অভ্যুত্থানের পর যদি গণতন্ত্রে ফিরতে দেরি হয়, সেখানে একটা সংকট তৈরি হয়। আপনার মনে হয় না যে নির্বাচন অনেক আগেই হওয়া জরুরি ছিল, বা আমরা একটু বেশি দেরি করে ফেলছি নির্বাচনের যেই সময়টা নির্ধারণ করা হলো? আমাদের নির্বাচন নিয়ে কথা বলার আগে আমাদের 5 অগাস্ট এবং 8 অগাস্টে 3 দিন সময়টা দেখতে হবে। আমরা এখন বলতেই পারি, এখন আমি নিজেও অধ্যাপক ইউনূসের কট্টর সমালোচক এবং তার অনেকগুলো গ্রাউন্ডে আমি পাবলিকলি দলের স্ট্যান্ড আমি আগবাড়িয়ে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, দল সেটা অ্যাডপ্ট করেছে। সেক্ষেত্রে আপনার একটা বিষয় হলো যে বাংলাদেশে কি 5 আগস্টে কেউ ভাবতে পেরেছে যে আমরা 3 মাস কি 6 মাস পরে একটা ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে ডেমোক্রেসি চলে আসবে? কেউ ভাবতে পারেনি। বাংলাদেশে আমরা আসলে আজকে অনেকগুলো ডিসপেয়ার আমাদের সামনে আছে, এটা সত্য। অনেকগুলো জায়গায় আমাদের অপ্রাপ্তি আছে। অনেক ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে আড্ডায় বলি যে বাংলাদেশে বিপ্লবের পরে যে অনিবার্য যেই কিছু সংঘাত, রক্তপাত হয়নি বলে আমাদেরকে সাফার করতে হবে, হচ্ছে। কিন্তু এটাও সত্য, বাংলাদেশ যে একটা রক্তাক্ত বিপ্লবের পর রক্তপাতহীন উত্তরণ ঘটিয়েছে, এই উত্তরণের কিন্তু ক্রেডিট বাংলাদেশের মানুষের, এই সরকারের, বড় রাজনৈতিক দল এবং যারা এই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিল, যাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে 6 থেকে 8 মাস প্রায় 1 বছর তাদের নেতৃত্বে বাংলাদেশ চলেছে, ডিফেক্টু তাদেরকে দিতে হবে। তো সেই প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আপনার 7 অগাস্টে 3 মাস পরে নির্বাচনের দাবি, এটা একটা আত্মঘাতী বিধ্বংসী দাবি ছিল। ওই সময়টা ছিল এমন যে, এবং 6 মাস পরও আমরা ধরে নিয়েছিলাম যেটা আসলে 5 অগাস্ট সন্ধ্যায় নির্ধারিত হওয়া যায়নি, যে সব দল মিলে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা এবং সবাই মিলে আসলে একটা পার্টিসিপেটরি গভর্নমেন্টের মাধ্যমে ডেমোক্রেসিকে রেস্টোর করব। 6 মাস পর 8 মাস পর সেটা আর্জ ছিল। ইভেন এখনও আপনি দেখবেন যে এই আর্জটা শেষ হয়ে যায়নি। অনেক আড্ডায়, অনেক আলাপ আলোচনায় বলে যে এই সরকার নয়, অথবা ইলেকশনের পরও একটা জাতীয় সরকার আসবে। তো জাতীয় সরকার কেন হয়নি, কাদের কারণে হয়নি, এই প্রশ্নটা আমাদেরকে রাখতে হবে। হয়তোবা রাজনৈতিক দলগুলোর ক্যালকুলেশনে কোনো কারণে হয়তো ম্যাচ করেনি বর্তমান বাস্তবতার সাথে, কিন্তু ওই সময়কার পৃথিবীর যে কোনো বাস্তবতায় ওইটাই ছিল একমাত্র বাস্তবতা। আপনি যদি বলেন যে আমরা আজকে ভারতকে ঈর্ষা করছে, যে ভারত আপনার যখন বাংলাদেশ ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল একমত হয়ে গিয়েছে,
পাকিস্তানে যখন আপনার ভারতের সাথে যুদ্ধ হয়, ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতা জেলে থাকার পরও তার রাজনৈতিক দল সেখানে আপনার একসাথে ওয়ার কন্ট্রোল রুমে আলাপ আলোচনা করছে দেশের স্বার্থে। বাংলাদেশে 5 আগস্টের পরে আমরা ছাত্রদের হাতে আপনার এখন আমরা বলছি যে ছাত্ররা এটা পারে নাই, ওটা পারে নাই, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার চাঁদাবাজি করছে, ও এখানে ধরা খাচ্ছে। কিন্তু একটা বিষয় দেখেন, তাদেরকে আমরা অভিভাবকহীন ছেড়ে দিয়েছি। রাজনৈতিক দলগুলো 5 আগস্টের পর থেকে তাদেরকে প্রতিপক্ষ ভাবা শুরু করেছে, এবং 5 আগস্টের পর থেকে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার এবং আর্মি যে রাজনৈতিক দলগুলো কি তাদের প্রতিপক্ষ ভেবেছিল না? তারা রাজনৈতিক দলগুলোকে অভিভাবক মানতে চায়নি। অবশ্যই অভিভাবক মানতে যদি তারা না চাইতো, তারা কখনোই জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে বসতো না। জাতীয় সরকারে তাদের অবদান, তাদের পার্টিসিপেশন কতটুকুই বা থাকতো। হয়তোবা এখানে দেখেন, আমরা অনেক জায়গায় যে ভুলটা এখনো করি, সেটা হলো আমরা কমিশনের সকল রাজনৈতিক দল এক হয়েও কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। সেক্ষেত্রে যদি জাতীয় সরকার হতো ঐকমত্য 5 আগস্টের পরে, সেই সরকার কি ফাংশন করতো? যদি আমি বলি যে বিএনপির 10 জন, মানে জামাতের 5 জন, নুরুর দল থেকে 3 জন, আপনাদের দল থেকে 5 জন, সেই সরকার কি ফাংশন করতে পারতো? অবশ্যই ফাংশন করতো। সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হতো। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেও সব দলের অংশগ্রহণ আছে এখানে, কিন্তু এটা তো আসে মানে এটা কোনো সরাসরি অংশগ্রহণ নাই। আপনি বলছেন যে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে, এত দেরিতে হওয়ার জন্য কোনো সংকট আসলে তৈরি হচ্ছে না। না না, আপনি যে প্রশ্নটা করেছিলেন, আপনি দুইটাই করেছেন, যেটা কি অনেক দেরি হয়ে যাচ্ছে নাকি অনেক আর্লি কেন হলো না। আমার মনে হচ্ছে যে নির্বাচন, এই প্রশ্নটা আসছে এই কারণে, কারণ আমরা আসলে মানে জননিরাপত্তার প্রশ্নে অথবা বাংলাদেশের আভ্যন্তরীণ যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, 1/11-এর সময় আসলে 2024 সালে গণঅভ্যুত্থানের তুলনায় সেখানে খুব সম্ভবত 30 কি 35 জন মারা গিয়েছিলেন। লগি বৈঠার আন্দোলন, সেই আন্দোলনের পরে যে সরকার এসেছে, তাদের যে কন্ট্রোল ছিল, কমান্ড ছিল, একটা কোহারেন্স ছিল। তখন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের গ্রেপ্তার করার পর প্রতিটা রাজনৈতিক নেতাকে আপনার একেবারে প্রতি রাত সে আপনার ভয়ে ভয়ে বাসায় ঘুমাচ্ছিল না। সেই ত্রাসের পরও কিন্তু সেই সরকার 2 বছর কাটিয়েছিল। কেন কাটিয়েছিল সেদিকে দেখেন, তখন জনমনে একটা স্বস্তি ছিল যে সরকার আসলে হয়তোবা আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, অথবা যেই রাজনীতিবিদদের প্রতি জনগণের তীব্র ক্ষোভ ছিল দীর্ঘদিন থেকে, বিশেষ করে লগি বৈঠার পর। লগি বৈঠার পূর্ব তো একটা ইঞ্জিনিয়ারিং চলছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো তো আসলে নিজেরা আসলে সংঘাত ইরাপ করে রাজপথে নেমেছিল। এর আগ পর্যন্ত তো সে অর্থে সংঘাত ছিল না, ইঞ্জিনিয়ারিং ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা সংঘাতে পরিণত করেছে যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রতি কিন্তু জনগণের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা কিন্তু এই তখনকার যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যাক বাই আপনার আর্মি, সেই সময় কিন্তু জনগণ এটার বিরুদ্ধে যায় না, জনগণ পক্ষে ছিল। কিন্তু এখন কেন আপনার জনগণ এত রক্তপাতের পরও, এত প্রত্যাশানী সরকার আসার পরও কেন মনে করছে যে, কেউ মনে করছে এটা লম্বা সময় নিচ্ছে, কেউ এখন হয়তোবা মনে করছে না টু আর্লি। আমার মনে হয় সবাই এখন একটা জায়গায় একমত যে নির্বাচন যত দ্রুত হয় সেটা ভালো। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, একটা এই গভর্নমেন্ট আসলে পারফর্ম করতে পারে নাই। এখন আমাকে একটু সময় দিলে আমি বলতে পারি 30 সেকেন্ড গভর্নমেন্ট কেন পারফর্ম করতে পারে নাই, সেটার জবাবটা গভর্নমেন্টের একজন উপদেষ্টা গত 2 দিন আগে দিয়েছেন। যে এখন যে আমলাতন্ত্র আছে, যে আমলাতন্ত্র আসলে আমরা তো বলি যে বিএনপি পন্থী, জামাতপন্থী কিংবা নিরপেক্ষ আওয়ামীপন্থী, আসলে আমলাতন্ত্র সবাই তো আসলে তারা রাষ্ট্রের কর্মচারী, তাদের কোনো পন্থী হওয়ার কথা ছিল না। কিন্তু তারা পন্থী হওয়ার কারণে আমরা তাদেরকে পন্থী বানাই বলে তাদের সব দায়া রাজনীতিবিদরা কাঁধে নিয়ে, রাজনীতিবিদরা তাদের হাতের পুতুল হয়ে পরিচালিত হতে ভালোবাসে বলে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে আরো একটা কথা বলেছেন যে আসলে আমাদের বয়স কম। এই যে বয়সটা কম, এই জন্য হয়তো ভুল হতে পারে, জনগণ ক্ষমা করবে। বয়সটা কম যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কি বয়স কম এটা বোধগম্য ছিল না? আপনি মনে মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে কথা বলতে চাইছিলেন, একেবারেই 30 সেকেন্ড। আচ্ছা, তারপরে না 30 সেকেন্ড 1 মিনিট লাগবে। তারপরে এই বিষয়টা মানে যেহেতু তিনি বললেন তারপরে বলি। দেখেন, ওই অনুষ্ঠানে আমিও ছিলাম। জনাব মাহফুজ আলম বললেন যে আমরা যখন সরকারে আসলাম, এরপরে আমাদের চোখের সামনে বিএনপি জামাত কে ভিসি হবে, কে ডিসি হবে, এসপি হবে, প্রশাসনের কার কোথায় লাগবে সব ভাগ করে নিল। এবং তিনি বলেন বিএনপি বেশি নিয়েছে, জামাত তারপরে অবস্থান, অন্য দল কেউ নেয়নি। এটা তিনি বলেছেন স্পষ্টভাবে। আরও বলেছেন যে এনসিপি এবং গণ অধিকার পরিষদের ধারে কাছেও নাই, কিন্তু আমার জানা মতে এনসিপিও আছে এর মধ্যে। তো যাই হোক, শুধু গণ অধিকার পরিষদ নাই, আরও অন্য দল নাই, এনসিপি আছে। এখন বিষয়টা হলো যে মাহফুজ আলমদের কাছে জনগণের আস্থার জায়গাটা কি ছিল, যে জনগণের ভাগটা তারা নিশ্চিত করবে। এতদিন পরে এসে বলছেন মূলত সরকারের শেষ সময়ে জনগণের অনেক ক্ষোভ তৈরি হচ্ছে সরকারের প্রতি। সেই জনরোষ থেকে বাঁচার জন্য তারা সকল দায় এখন বিএনপি জামাতের উপর চাপাচ্ছে, যে বিএনপি জামাত সব ভাগ করে নিয়েছে, আমাদের কোনো কাজ করতে দেয়নি। আমি কি জানি, দেখেন
আমরা একেবারেই শেষ। হ্যাঁ, একেবারে শেষ। বিভিন্ন উপদেষ্টাদের সাথে দেখা করেছিলাম, তখন তারা বলেছিল দেখেন যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে, আমরা যদি সবাইকে এখন ফিরিয়ে আনি সেক্ষেত্রে বিএনপি জামাতের এজেন্ডা ছাড়া এরা বাস্তবায়ন করবে না। আমাদের দরকার সংস্কার, আমাদের দরকার বিচার, আমাদের দরকার সুষ্ঠু নির্বাচন। এই জন্য আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। এই জন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। মাহফুজ আলম এখন তার উল্টো বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য গ্রহণযোগ্য না। আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ এখানে দেখছিলেন কোনো কথা পাবলিক নাই। পার্লামেন্ট। হ্যাঁ, আজকের এটাই মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি তো রেডি হয়ে আছি।